এতক্ষণ যেটা বলেছি সেটা বেসিক্যালি হচ্ছে আগের জিনিসের কন্টিনিউয়েশন, মানে আগের দিনের ক্লাসের কন্টিনিউয়েশন, তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিং যেটা হওয়ার সেটা হয়ে গেল। তাহলে এখন এই যে আমাদের 1.5 ঘন্টা অনওয়ার্স একটা টাইম থাকবে, সেই টাইমের মধ্যে আমরা জাস্ট নতুন টপিক শুরু করতে চলেছি। সেটা কি দেখো, মানে আমাদের যেটা আলোচনা করব সেটা অ্যাকচুয়ালি তুমি হেডিংটাকে দিতে পারো এরকম ভাবে। আছে তার আগে প্রথমে কিছু কথা লেখা লিখে দিই। তোমাদের সেম থিয়ের ক্লাস, আজকে লেকচার 2। আমরা বেসিক্যালি পড়ছি থার্মোডাইনামিক্স। যারা আগের দিনে ক্লাসটা করোনি আর কি, তারা একটুখানি, আমি ওই চেষ্টা করব লেকচার ভিডিওটা এবং পিডিএফটা পাঠিয়ে দিতে, তোমরা একটুখানি দেখে নেবে। মানে আজকে যেখান থেকে শুরু করছি সেইখান থেকে পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করো। মানে যারা আগের ক্লাসটা করেছো তারা অবশ্যই আগের ক্লাসটাকে বুঝবে এবং সেকেন্ড ক্লাসটাকে করবে। আর যারা আগের দিন ক্লাস করোনি, আজকে প্রথম ক্লাস করছো, তারা এখন থেকে ভালো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। তাহলে থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আজকে আমি কি কি জিনিস কভার করব সেটা একটুখানি বলে নিই। ডেটটা হচ্ছে টোয়েন্টি-1, তাই তো? আচ্ছা, আজকে আমাদের টোটাল মানে ভীষণ ইম্পর্টেন্ট কতগুলো জিনিস ইন্ট্রোডিউস করা হবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে কনসেন্ট্রেট করবে। তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা বেসিক্যালি কনসেপ্ট অফ কেমিক্যাল পোটেনশিয়াল, কনসেপ্ট অফ কেমিক্যাল পোটেনশিয়াল, এবং সেইখান থেকে তার কিছু ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখা, তার ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখা। হ্যাঁ, মানে ফিজিক্যাল সিগনিফিকেন্সের মধ্যে যে জিনিসটা আমরা এমফেসিস দেব সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এ মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি। এই যে পার্টটা, এই পার্টটা আমাদের জাস্ট মেনলি এমফেসিসটা দিতে হবে। সেটা হচ্ছে প্রথম টপিক যেটা আমরা আলোচনা করব। আচ্ছা, তারপরে যে কেমিক্যাল পোটেনশিয়াল ইন্ট্রোডিউস হয়ে যাওয়ার পরে নেক্সট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে এই গিবসের 4টে ফান্ডামেন্টাল ইকুয়েশন আছে, ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ থার্মোডাইনামিক্স ফর এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন। মানে তুমি যদি ক্লোজ সিস্টেম কনসিডার করো, তা ক্লোজ সিস্টেমের জন্য যে গিভস 4 ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স সেটা তুমি পড়েছো, এবং সেই ফান্ডামেন্টাল ইকুয়েশনস গুলো দিয়ে তুমি থার্মোডাইনামিক্সে সব কিছু করতে পারো যদি অঙ্কটা একটুখানি বোঝো। মানে পার্শিয়াল ডেরিভেটিভটাকে যদি ঠিক ঠিক করে খেলাতে পারো। ঠিক একই রকম ভাবে যদি সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন হয়, তাহলে ওই যে গিভসের 4 ফান্ডামেন্টাল ইকুয়েশন, সেইখানে ওই কেমিক্যাল পোটেনশিয়াল বা নাম্বার অফ মোলসের চেঞ্জের জন্য যে চেঞ্জটা হয় আর কি, সেইটা অ্যাডিশনালি জুড়ে যাবে। জুড়ে গিয়ে তুমি মডিফাইড 4টি ইকুয়েশনস পাবে, এবং দেখবে যে তুমি ওপেন সিস্টেম বা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন তার যখন থার্মোডাইনামিক্স করবে আর কি, এই 4টে ফান্ডামেন্টাল ইকুয়েশনস থেকে তুমি কিন্তু সবকিছু করে ফেলতে পারছো আর কি। আর এবং এই রাস্তাতে তুমি যেটা করতে পারবে যে কেমিক্যাল পোটেনশিয়াল, সেইটা জাস্ট শুধুমাত্র একরকম ভাবে ডিরাইভ করা যায় সেরকম নয়, অনেক রকম ভাবে ডিরাইভ করা যায়। সে একটুখানি মানে কেমিক্যাল পোটেনশিয়াল অনেক রকম ভাবে ডিফাইন করা যায় আর কি। সেইটা একটু দেখে নেওয়া, যে ভেরিয়াস ডেফিনেশনস অফ কেমিক্যাল পোটেনশিয়াল। মানে কেমিক্যাল পোটেনশিয়াল শুধুমাত্র গিভস এনার্জি বা পার্শিয়াল মোলার গিভস এনার্জি টার্মসই তুমি এক্সপ্রেস করবে সেরকম নয়, আরো অনেক রকম ভাবে এক্সপ্রেস করা যায়, সেটা একটু দেখার দরকার আছে। তারপরে আমরা চলে আসবো অ্যাডিটিভিটি রুলে। আর এই অ্যাডিটিভিটি রুলটাকে কাজে লাগিয়ে একটা ইম্পর্টেন্ট রিলেশনস আমি বের করব, যেটা হচ্ছে তোমার গিভস ডুহেম ইকুয়েশন বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা আমরা বের করবো। তাহলে আজকে হচ্ছে আমাদের টোটাল আলোচনার বিষয় হবে হচ্ছে এইটা। তাহলে কেমিক্যাল পোটেনশিয়ালের কনসেপ্ট আমরা ইন্ট্রোডিউস করব,
gives four fundamental equation of thermodynamics, যেটা ওপেন সিস্টেম বা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের জন্য ভ্যালিড, সেটাকে করব। কেমিক্যাল পোটেনশিয়ালটাকে জাস্ট প্রথমে যখন ডিফাইন করবো এটাকে জাস্ট পার্শিয়াল মোলার গিভস ফেনার্জি এরকমভাবে ডিফাইন করবো, কিন্তু কেমিক্যাল পোটেনশিয়ালকে অন্যান্য থার্মোডাইনামিক কোয়ান্টিটি লাইক ইন্টারনাল এনার্জি, এনথালপি বা হেলমুথ এনার্জি তাদের টার্মসও যে এক্সপ্রেস করা যায় সেটা একটু বলার দরকার আছে। অ্যাডিটিভিটি রুল, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টির জন্য তুমি অ্যাডিটিভিটি রুলটা লিখতে পারো, সেটাকে লিখতে হবে। আর গিভস ডুহেম ইকুয়েশন, এইটাকে জাস্ট আলোচনা করতে হবে। এই হচ্ছে জিনিস যেটা আজকে আমি কভার করতে চাইছি। তাহলে আমরা শুরু করছি কনসেপ্ট অফ কেমিক্যাল পোটেনশিয়াল দিয়ে। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল। কেমিক্যাল পোটেনশিয়াল, আচ্ছা আচ্ছা, আগের দিনে তোমরা মোলার বা পার্শিয়াল মোলার কোয়ান্টিটিকে তুমি ডিফাইন করেছো। আচ্ছা, মোলার বা পার্শিয়াল মোলার কোয়ান্টিটি কাদের জন্য ডিফাইন করেছো? না, যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টির জন্য ডিফাইন করেছো। আমরা চারটে এক্সটেন্সিভ প্রপার্টি বেশি আলোচনা করেছিলাম: ভলিউম, ইন্টারনাল এনার্জি, এনথালপি, এনট্রপি, হেলমুথ এনার্জি, গিভস এনার্জি। এই ছটা যে এক্সটেন্সিভ প্রপার্টি, ছটা এক্সটেন্সিভ প্রপার্টি প্রত্যেকের জন্যই তুমি যদি তারা পিওর অবস্থা থাকে তাহলে মোলার কোয়ান্টিটি, আর যদি তোমার মিক্সারের মধ্যে থাকে বা সলিউশনে থাকে তাহলে পার্শিয়াল মোলার কোয়ান্টিটি, সেগুলো আমি ডিফাইন করে ফেলেছি। আচ্ছা, এর মধ্যে একটা পার্টিকুলার তোমার মোলার বা পার্শিয়াল মোলার কোয়ান্টিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোলার বা পার্শিয়াল মোলার গিভস এনার্জি। তাহলে এটা ইম্পর্টেন্ট যে তোমার মানে মানে অ্যামাং ভ্যারিয়াস মোলার অ্যান্ড partial molar extensive properties there is one molar and partial molar quantity has a one molar and না করে এটা অর বলছি, মানে or partial molar quantity has a deep physical significance। মানে আমি ছটা মোলার এবং পার্শিয়াল মোলার কোয়ান্টিটি আমি ডিফাইন করেছিলাম, তার মধ্যে একটা মোলার বা পার্শিয়াল মোলার কোয়ান্টিটি আছে যার একটা ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, পার্টিকুলারলি in the context of spontaneity and equilibrium of a process। আসলে আমরা এই যে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন এইটা এখন পড়ছি কারণ এর পরে আমাদের যে থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশনস আছে সেখানে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম, ফেজ ইকুইলিব্রিয়াম এই জিনিসগুলো পরপর করে পড়তে চলেছি। আসলে থার্মোডাইনামিক্সে ইকুইলিব্রিয়ামটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে অবশ্যই ইকুইলিব্রিয়ামটা আসার আগে প্রসেসটা কোনো একটা গিভেন ডিরেকশনে স্পন্টিনিয়াসলি ঘটবে। তার মানে কোনো একটা পার্টিকুলার ফিজিক্যাল বা কেমিক্যাল প্রসেসের স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম, এই জিনিসটাকে বোঝা বা এক্সপ্লেন করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা আগের সেমিস্টারে এই যে গিভস এনার্জি, হেলমুথ এনার্জি যখন ইন্ট্রোডিউস করেছিলে এবং তার টার্মসে বা তার আগে এনট্রপিও বলেছিলে, মানে এনট্রপি, হেলমুথ এনার্জি, গিভস এনার্জি তাদের টার্মসে কেমন করে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম এক্সপ্রেস করা যায় সেটা তুমি অলরেডি পড়েছো। এবং তুমি দেখবে যে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন নিয়ে যখন কথাবার্তা হবে তখন এই স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে তোমার ওই একদম সরাসরি হেলমুথ এনার্জি বা গিভস এনার্জি বা এনট্রপির টার্মসে না লিখে অন্য একটা মোলার বা পার্শিয়াল মোলার কোয়ান্টিটির ফর্মে এক্সপ্রেস করা যায় আর কি। এবং এই যে কেমিক্যাল পোটেনশিয়াল এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আসলে সেই জন্য ইন্ট্রোডিউস করা যে কেমিক্যাল পোটেনশিয়াল এইটা অ্যাকচুয়ালি ওই স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামের কনটেক্সটে তার একটা ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকবে। আচ্ছা, এবার এই কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি কি, তাহলে দেখ আমি কি পড়লাম লিখলাম আরেকবার পড়ে দিচ্ছি। among various molar
and partial molar extrinsic properties, there is one molar and or partial molar quantity has a deep physical significance, particularly in the context of spontaneity and equilibrium of the process. আচ্ছা এটা কে? This is the molar or partial molar gives free energy. হ্যাঁ, এবং সেটা হচ্ছে এই যে একটা পার্টিকুলার মোলার বা পার্সিয়াল মোলার কোয়ান্টিটি যার একটা ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, এবং সেটা কে? সেটা বেসিক্যালি মোলার বা পার্সিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি। আচ্ছা এবারে এই যে মোলার বা পার্সিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি, সেটা কি বলা হচ্ছে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে যে কনসিডারিং its deep physical significance, its deep physical significance, it has been called by a different name, তাকে একটা নতুন নামে ডাকা হচ্ছে, এবং সেটাই কি? সেটাই হচ্ছে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে দেখো কেমিক্যাল পোটেনশিয়ালটা নতুন কিছু না, আমি এর আগে যে মোলার বা পার্সিয়াল মোলার কোয়ান্টিটি ডিফাইন করলাম, এই মোলার বা পার্সিয়াল মোলার কোয়ান্টিটির মধ্যে একটা স্পেসিফিক মোলার বা পার্সিয়াল মোলার কোয়ান্টিটি হচ্ছে মোলার গিভস ফ্রি এনার্জি বা পার্সিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি। এবারে যেহেতু তোমার এই পার্টিকুলার মোলার বা পার্সিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি কনসেপ্টটা তোমার প্রচুর বার ইউজ হবে, বারবার ইউজ হবে, মানে অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যে থার্মোডাইনামিক্সটা, মানে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, এখন সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর যে টোটাল থার্মোডাইনামিক্সটা বা থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশনসটা পুরোটাই না এই কেমিক্যাল পোটেনশিয়াল দিয়েই গাইডেড হচ্ছে। যেহেতু এই মোলার বা পার্সিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি এই কনসেপ্টটা বারবার আমাকে ইউজ করতে হবে, বেটার হচ্ছে এটাকে একটা ডিফারেন্ট নামে ডেকে দেওয়া। যেমন করে আমরা এনথালপি, দেখো তুমি ইন্টারনাল এনার্জি ইউ জানতে, তোমার পিভি এই টার্মটা তুমি জানতে, কিন্তু ইউ প্লাস পিভি এই যে কম্বিনেশনটা বারবার ইউজড হবে, এবং তার একটা ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে বলে ইউ প্লাস পিভি এই কম্বিনেশনটাকে তুমি জাস্ট এনথালপি নামে ডাকছো। ঠিক একই রকম ভাবে তুমি ইউ মাইনাস টিএস বা এইচ মাইনাস টিএস তাদেরকে যথাক্রমে হেলমহোল্টজ এনার্জি বা গিভস এনার্জি নামে ডাকছো। কারণ থার্মোডাইনামিক্সের ফান্ডামেন্টাল স্টেট প্রপার্টি তো দুটো, ফার্স্ট ল থেকে ইন্টারনাল এনার্জি, সেকেন্ড ল থেকে হচ্ছে তোমার এনট্রপি। এবারে এনথালপি, হেলমহোল্টজ এনার্জি, গিভস এনার্জি এই জিনিসগুলো তার ডিরাইভ বা সেকেন্ডারি স্টেট প্রপার্টি, কিন্তু তাদেরকে ডিফারেন্ট নাম দেওয়া হয়েছে কারণ তাদের ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। এখানেও তাই আমরা এর আগের ক্লাসে 6টা যে মোলার বা পার্সিয়াল মোলার কোয়ান্টিটি আছে তাদেরকে আমি ইকুয়াল ফুটিংয়ে লিখছিলাম, কিন্তু এখন এই 6টার মধ্যে একটাকে আমি বেছে নিচ্ছি যেটার একটা ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, সেটাই হচ্ছে মোলার বা পার্সিয়াল মোলার গিভস এনার্জি, এবং যেটার নাম দিচ্ছি কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল তাহলে ডিফাইন করা হবে কি করে? আচ্ছা ডিফাইনটা যেমন দেখো, মোলার বা পার্সিয়াল মোলার এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো হচ্ছে তোমার পিওর সাবস্টেন্স না সলিউশন তার উপরে নির্ভর করে। তাহলে যদি তোমার একটা পিওর সাবস্টেন্স হয়, পরে পিওর সিস্টেম বা পিওর সাবস্টেন্স আর কি, পরে পিওর সাবস্টেন্স chemical potential is defined as the pure to molar, defined as the molar Gibbs energy. molar Gibbs energy তাহলে কি হচ্ছে, দেখো এটা পিওর সাবস্টেন্স, তারপরে পিওর সাবস্টেন্স কেমিক্যাল পোটেনশিয়াল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মোলার গিভস এনার্জি। অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়ালকে তোমার মিউ দিয়ে এক্সপ্রেস করা হয়, সেইটা তুমি আইদার জি/এন হিসেবে লিখবে যখন টেম্পারেচার অ্যান্ড প্রেসারটা তুমি কনস্ট্যান্ট রেখেছো, মানে ধরো কোনো একটা সিস্টেম পিওর সাবস্টেন্স তুমি কনসিডার করছো, সেখানে টোটাল এন মোল অ্যামাউন্ট আছে এবং টোটাল গিভস এনার্জি হচ্ছে তোমার জি, তাহলে জি/এনটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল, এবং জিকে যখন তুমি এন দিয়ে ভাগ করছো তখন টেম্পারেচার প্রেসার যেটা কনস্ট্যান্ট থাকে। অথবা অর মিউটাকে তুমি লিখতে পারছো
ওই যেটা আগের দিন বলেছিলাম যে ধরো অলরেডি একটা সাবস্টেন্স ছিল, তুমি 1 মোল ওই সাবস্টেন্সটাকে অ্যাড করছো টেম্পারেচার প্রেশারকে কনস্ট্যান্ট রেখে, তার জন্য গিবস ফেনের যে চেঞ্জটা হলো, তাহলে মিউটা হচ্ছে ডেল জি বাই ডেল এন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার। তাহলে এইভাবে তুমি কেমিক্যাল পোটেনশিয়ালকে ডিফাইন করবে, কখন? যখন এটা পিওর সাবস্টেন্স। আর ইন এ সলিউশন কি হবে? ইন এ সলিউশন কেমিক্যাল পোটেনশিয়াল মিউ আর কি এইটা is defined as the partial molar Gibbs energy. Defined as partial molar Gibbs energy. ধরো কোনো একটা সলিউশন অনেকগুলো স্পিসিস আছে, ith স্পিসিসের যে কেমিক্যাল পোটেনশিয়ালটা সেটাকে তোমাকে ডিফাইন করতে হবে ডেল জি বাই ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার এন জে জে নট ইকুয়াল টু ওয়াই, আর এইখানে জে এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 যা খুশি হতে পারে, শুধু যেটা হচ্ছে আই এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল তার ডেফিনেশনটা পরিষ্কার হয়ে গেল। পিওর সাবস্টেন্সের জন্য ইট ইজ নাথিং বাট দ্য মোলার গিভস ফি এনার্জি, আর যদি কোনো একটা সলিউশন হয় দিস ইজ নাথিং বাট দ্য পার্শিয়াল মোলার গিভস ফি এনার্জি। আচ্ছা, এবারে দেখো মোলার বা পার্শিয়াল মোলার কোয়ান্টিটি যেহেতু তোমার ইন্টেনসিভ প্রপার্টি, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল একটা ইন্টেনসিভ প্রপার্টি, এটা বলাই বাহুল্য। কেমিক্যাল পোটেনশিয়াল ইজ অ্যান ইন্টেনসিভ প্রপার্টি, এটা তুমি মাথায় রাখবে। আচ্ছা, এবারে এই যে কেমিক্যাল পোটেনশিয়াল তার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স তোমাকে খুঁজতে হবে। সেই ফিজিক্যাল সিগনিফিকেন্সটা সেইটাই অ্যাকচুয়ালি নাম দেওয়া হয় এসকেপিং টেন্ডেন্সি বলে। তাহলে আমরা এবারে নেক্সট যেটা দেখতে পাই যে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কেমিক্যাল পোটেনশিয়াল, এটা এখানে দেখতে চাইছি, এবং যেটা দেখবো যে এই কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এ মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি, এবং এই এসকেপিং টেন্ডেন্সি নোমেনক্লেচারটা কেন অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি এই যে এসকেপিং টেন্ডেন্সি নোমেনক্লেচারটা স্যার গিলবার্ট নিউটন লুইস তিনি এই নোমেনক্লেচারটা প্রথম দেন আর কি, যে কেমিক্যাল পোটেনশিয়ালকে এসকেপিং টেন্ডেন্সি বলে রাখা যেতে পারে। হ্যাঁ, তার ফিজিক্যাল সিগনিফিকেন্সটাকে মাথায় রেখে সেই নোমেনক্লেচারটা প্রথম দেন হচ্ছে স্যার গিলবার্ট নিউটন লুইস। হ্যাঁ, স্যার গিলবার্ট নিউটন লুইস। আচ্ছা, ব্যাপারটা কিরকম? ধরো তুমি একটা পিওর সাবস্টেন্স প্রথমে কনসিডার করো, মিক্সচার টিক্সচার নিয়ে এখন ভাবতে হবে না, মিক্সচার টিক্সচার নিয়ে আমরা পরে আলোচনা করব। ধরো একটা পিওর সিস্টেম, এবং এই পুরো সিস্টেমটা হচ্ছে তোমার আইসোলেটেড, এই ওভারঅল সিস্টেমটা তোমার হচ্ছে আইসোলেটেড। হ্যাঁ, আচ্ছা, এবারে এইটা দুটো পার্টিশন করা হয়েছে। আচ্ছা, পার্টিশনটা তুমি খেয়াল রাখবে, এই যে পার্টিশনটা এটা কিন্তু তোমার লিক থাকলে চলবে না, এটা তোমার মানে আমি মানে সরি এখন মানে লিকটা এখন রাখিনি, মানে আমি যেটা করেছি এটাকে ডায়াথার্মাল রেখেছি আর নন ডিজিট রেখেছি। আচ্ছা, ডায়াথার্মাল এবং নন ডিজিট যদি রাখা হয় তাহলে একটা সময় পর থার্মাল ইকুইলিব্রিয়াম চলে আসবে। ধরো একদিকে টেম্পারেচার বেশি একদিকে টেম্পারেচার কম, ডায়াথার্মাল মানে হিটটা হায়ার টেম্পারেচার বডি থেকে লোয়ার টেম্পারেচার বডিতে চলে গেলে একটা সময় পরে কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম চলে আসবে, অর্থাৎ এদিকে যা টেম্পারেচার এদিকে টেম্পারেচার একই হয়ে যাবে। আর নন ডিজিট যদি হয়, ধরো একদিকে প্রেশার বেশি একদিকে প্রেশার কম ছিল, কিন্তু এটা নন ডিজিট বা মুভেবল যদি হয়ে যায় তাহলে পিস্টনটা একদিক থেকে আরেক দিকে চলে যাবে, হায়ার প্রেশার থেকে লোয়ার প্রেশার রিজিয়নের দিকে চলে যাবে, কোথায় গিয়ে সে থামবে বা কোথায় গিয়ে ইকুইলিব্রিয়ামটা পৌঁছে যাবে, তখন দুদিকে প্রেশারটা সমান হয়ে যাবে। অর্থাৎ এই দুটো সাবসিস্টেম যেটা আমি কনসিডার করেছি, দুটো সাবসিস্টেম তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেছে, এবং মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে অর্থাৎ প্রেশারটা কনস্ট্যান্ট হয়ে গেছে। আচ্ছা, এবারে ধরে নাও যে এর করেসপন্ডিং কেমিক্যাল পোটেনশিয়াল পিওর সাবস্টেন্স, তো এর কেমিক্যাল পোটেনশিয়াল ধরে নাও মিউ এ, আর কেমিক্যাল পোটেনশিয়াল ধরে নাও তোমার মিউ বি। মানে বেসিক্যালি এই সাবসিস্টেমগুলো একটার নাম দিচ্ছি আমি এ, আর একটা সাবসিস্টেম তার নাম দিচ্ছি আমি বি। তো এ সাবসিস্টেমে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর সাবস্টেন্স ধরে নাও মিউ এ, আর বি সাবসিস্টেমে কেমিক্যাল পোটেনশিয়াল ধরে নাও তোমার হচ্ছে মিউ বি। আচ্ছা, আচ্ছা, এবার আমি যে কাজটাকে করছি সেটা হচ্ছে এই যে এই সাবসিস্টেম এ থেকে সাবসিস্টেম বি তে তুমি একটা ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ নাম্বার অফ মোলস তুমি জাস্ট ট্রান্সফার করে দিচ্ছ, একটা টেম্পোরারি একটা লিক বা কিছু একটা করে
এই এ সাবসিস্টেম থেকে বি সাবসিস্টেমে ডি এর নাম্বার অফ মোলস তুমি যা ট্রান্সফার করে দিচ্ছ, ঠিক আছে? এটা তাহলে এই সিস্টেমটা কিন্তু পিওর সিস্টেম কিন্তু, হ্যাঁ, মানে এটা পিওর সাবস্টেন্সের একটা কোনো সিস্টেম, মানে এটা খেয়াল রাখবে, এটা কিন্তু মিক্সচার না, এটা পিওর কম্পোনেন্ট আর কি, একটা পিওর স্পিসিস আছে আর কি, তার জন্য। তাহলে কি বলা হলো না, এই ওভারঅল একটা আইসোলেটেড সিস্টেম, তাকে তুমি পার্টিশন করেছো একটা ডায়াথার্মাল এবং নন রিজিড বাউন্ডারি দিয়ে। ডায়াথার্মাল এবং নন রিজিড যদি হয় তাহলে দুটো সাবসিস্টেম তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ দুদিকে টেম্পারেচার সমান হয়ে গেছে, তারা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ দুদিকে প্রেসার সমান হয়ে যাচ্ছে। এবারে এ এবং বি সাবসিস্টেমের কেমিক্যাল পোটেনশিয়ালগুলো যথাক্রমে ধরে নাও মিউ এ এবং মিউ বি। আচ্ছা, এবারে দেখো তোমার যেটা কথা যে যখন তুমি গিবস এনার্জিটাকে দেখবে, মানে ডিজি যেটা মানে চেঞ্জ ইন গিবস এনার্জি, এটা ওপেন সিস্টেম হলে মাইনাস এসডিটি হয়, প্লাস ভিডিপি হয়, প্লাস আর একটা পার্ট নিশ্চয়ই তোমার থাকবে, সেটা হচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়ালটা যদি তোমার পার মোলের জন্য গিবস এনার্জি হয়, তাকে তুমি যদি নাম্বার অফ মোলস দিয়ে গুণ করে দাও এইটা, তাহলে ফর এ পিওর সাবস্টেন্স, ফর এ যেটা পিওর সাবস্টেন্স তুমি কনসিডার করো, তাহলে পিওর সাবস্টেন্স এখানে গিবস এনার্জিটা তোমার টেম্পারেচার প্রেসারের ফাংশন তো তুমি আগে অলরেডি জানতে, গতবারে থার্মোডাইনামিক্স থেকে তুমি দেখেছো, তার সঙ্গে সে হচ্ছে নাম্বার অফ মোলসেরও ফাংশন। টেম্পারেচার চেঞ্জের জন্য গিবস এনার্জির চেঞ্জ হচ্ছে মাইনাস এসডিটি, প্রেসারের চেঞ্জের জন্য কেমিক্যাল গিবস এনার্জির চেঞ্জ হচ্ছে প্লাস ভিডিপি, আর নাম্বার অফ মোলস চেঞ্জের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল চেঞ্জ গিবস এনার্জির চেঞ্জটা হচ্ছে তোমার মিউ ইনটু ডিএন। আচ্ছা, এবারে এই যখন এই মাসটা তুমি ট্রান্সফার করছো, মানে ডিএন mole is transferred from subsystem A to subsystem B at constant temperature and pressure। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই ডিএন অ্যামাউন্টটা এ থেকে বি যখন ট্রান্সফার হচ্ছে, তখন দেখো দুদিকে টেম্পারেচার সমান, দুদিকে প্রেসার সমান, অর্থাৎ ট্রান্সফারটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এই যে পার্টটাকে, এই পার্টটাকে তুমি জাস্ট মিউ ডিএন এর সঙ্গে সমান হিসেবে লিখতে পারবে কখন না, হোয়েন টেম্পারেচার অ্যান্ড প্রেসার আর কেপ কনস্ট্যান্ট। টেম্পারেচার প্রেসার যদি আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে ডিজিটা জাস্ট সমান হচ্ছে মিউ ইন্টু ডিএন, ঠিক আছে? আচ্ছা, এবারে চেঞ্জ ইন গিবস এনার্জি ফর সাবসিস্টেম এ, সেটা কত হবে? সেটাকে আমি ডিজিএ বলি। এটা এই ইকুয়েশন থেকে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর কম্পোনেন্ট ইন এ সাবসিস্টেম ইন্টু তার যে নাম্বার অফ মোল যে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ, এইরকম ভাবে লিখলাম। এবারে খেয়াল করে দেখো, এ থেকে যদি একটা অ্যামাউন্ট চলে যায়, তাহলে ডিএনএটা কি অ্যাকচুয়ালি নেগেটিভ, সেখানে এটা হয়ে যাবে বেসিক্যালি মাইনাস মিউ এ ইন্টু ডিএন, কারণ এ থেকে চলে যাচ্ছে, তাহলে এর জন্য তোমার চেঞ্জটা বেসিক্যালি তোমার নেগেটিভ, সেখানে এটা হয়ে গেল মাইনাস মিউ এ ইন্টু ডিএন। আর ঠিক একই রকম ভাবে চেঞ্জ ইন gives me energy for সাবসিস্টেম বি কত হলো, ডিজিবি, সেটাকে আমি লিখছি, সেটা কি হবে কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য বি সাবসিস্টেম ইন্টু নাম্বার অফ মোলস চেঞ্জ ফর দ্য বি সাবসিস্টেম। এবারে যেহেতু বিতে বি সাবসিস্টেম অ্যাকচুয়ালি ওই ডিএন অ্যামাউন্টটা আসছে, তা ডিএন বিটা অ্যাকচুয়ালি পজিটিভ ডিএন, তাহলে সেটা হয়ে গেল মিউ বি ইন্টু ডিএন। তাহলে দেখো এইটা একটা ইকুয়েশন আমি দিচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তার মানে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে যদি ডিএন অ্যামাউন্ট এ সাবসিস্টেম থেকে বি সাবসিস্টেমে চলে যায়, তাহলে এ সাবসিস্টেমে গিবস এনার্জি চেঞ্জ পেয়ে গেলাম, বি সাবসিস্টেমে গিবস এনার্জি চেঞ্জ পেয়ে গেলাম। তাহলে টোটাল চেঞ্জ ইন গিবস এনার্জি কত হলো, টোটাল চেঞ্জ ইন গিবস এনার্জি, সেটাকে যে আমি ডিজি এইরকম ভাবে নাম দিচ্ছি, সেটা কত না ডিজি এ প্লাস ডিজি বি।
একটা আইসোলেটেড সিস্টেম, তার জন্য টোটাল যে গিবস এনার্জি চেঞ্জটা এটা ডিজি এ প্লাস ডিজি বি, আর ডিজি এ এবং ডিজি বি এর যদি এক্সপ্রেশনটাকে বসিয়ে দাও তাহলে কি দাঁড়াচ্ছে তোমার এখানে একটা মাইনাস যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে এটা দেখো মিউ এ মাইনাস মিউ বি ইন্টু ডিএন, এরকম একটা জায়গা তুমি এসে পৌঁছাচ্ছ। এটা ধরো 3 নম্বর ইকুয়েশন। এবারে দেখো যে তুমি জানো, মানে এটা গতবারই তুমি শিখেছো আর কি, যে কন্টিনিউটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটা কি। না, যদি কোনো একটা পার্টিকুলার প্রসেস একটা কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসারে ঘটে, তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, হ্যাঁ, যদি এমন হয় যে ডিজিটা লেস দেন 0, দেন কি হয়, ফরওয়ার্ড প্রসেস টেক্স প্লেস কন্টিনিউয়াসলি। ফরওয়ার্ড প্রসেস টেক্স প্লেস কন্টিনিউয়াসলি। তাহলে গিবস এনার্জি ফিজিক্যাল সিগনিফিকেন্স যখন তুমি দেখেছো, এইভাবেই দেখেছিলে যে কোনো একটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে যদি কোনো একটা প্রসেস ঘটে, তাহলে গিবস এনার্জি অফ দ্য সিস্টেম যদি ডিক্রিজ করে, অর্থাৎ ডিজিটা যদি লেস দেন 0 হয়, তাহলে সেই প্রসেসটা ফরওয়ার্ড ডিরেকশনে তোমার স্পন্টিনিয়াস হয়। At constant temperature and pressure, if dg less than 0, then forward process takes place continuously. তার মানে এবার এখানে খেয়াল করে দেখো যে ডিজিটা কখন নেগেটিভ হবে, যখন মিউ এটা গ্রেটার দেন মিউ বি। এটা ইমপ্লাই করবে কি, এটা ইমপ্লাই করবে তোমার মিউ এটা গ্রেটার দেন মিউ বি। তার মানে খেয়াল করে দেখো যে আমি যে প্রসেসটাকে কনসিডার করেছিলাম সেটা হচ্ছে এরকম, যে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে এ সাবসিস্টেম থেকে বি সাবসিস্টেমে মাসটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে এ সাবসিস্টেম থেকে বি সাবসিস্টেমে মাসটা স্পন্টানিয়াসলি ট্রান্সফার হবে যদি এই প্রসেসের জন্য ডিজিটা নেগেটিভ হয়। আর ডিজিটা নেগেটিভ হয়ে যাওয়া মানে হচ্ছে এ সাবসিস্টেমের কেমিক্যাল পটেনশিয়ালটা বি সাবসিস্টেমের কেমিক্যাল পটেনশিয়ালের থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমি এখান থেকে কনক্লুড করতে পারছি কি, যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, at constant temperature and pressure, mass is transferred from a region of higher chemical potential to a region of lower chemical potential. তাহলে কি হলো, at constant temperature and pressure, mass is transformed from a region of higher chemical potential to a region of lower chemical potential. দেখো এই যে মিউ এ গ্রেটার দ্যান মিউ বি হলে ডিজিটা নেগেটিভ হচ্ছে, প্রসেসটা কন্টিনিউয়াস হচ্ছে। এবং আমি কোন প্রসেস কনসিডার করেছিলাম, যেখানে এ সাবসিস্টেম থেকে বি সাবসিস্টেমে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার একটা মাস ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে এই প্রসেসটা কন্টিনিউয়াস হচ্ছে যখন মিউ ইকুয়াল টু মিউ বি। তার মানে কি, constant temperature pressure and mass is transferred from a region of higher chemical potential to a region of lower chemical potential. তাহলে এইটা হচ্ছে নর্মাল টেন্ডেন্সি। আচ্ছা, এই টেন্ডেন্সিটা শুধুমাত্র এক্ষেত্রে হচ্ছে সেরকম নয়। তুমি দেখো যখনই কোনো একটা ফ্লো প্রসেস বা ট্রান্সফার প্রসেস হয়, তখনই একটা পোটেনশিয়াল তোমাকে ডিফাইন করতে হয়, এবং তার হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুর দিকেই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ম্যাটারটা বা কোনো একটা কোয়ান্টিটি ফ্লো করতে চায়। যেমন ধরো তুমি যখন টেম্পারেচার গ্রেডিয়েন্ট দেখো, মানে হিট ফ্লো দেখো, তখন হায়ার টেম্পারেচার রিজিয়ন থেকে লোয়ার টেম্পারেচার রিজিয়নের দিকে তোমার হিট চলে যাচ্ছে। যদি তুমি ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স দেখো, তাহলে চার্জটা হায়ার ইলেকট্রিক পোটেনশিয়াল থেকে লোয়ার ইলেকট্রিক পোটেনশিয়ালের দিকে তোমার চলে যায়। যখন একটা মাস ফ্লো হয়, তখন তুমি এর আগে দেখেছো মানে ফ্লুইড ফ্লো আর কি, বা ভলিউম ফ্লো, সেক্ষেত্রে হায়ার প্রেসার থেকে লোয়ার প্রেসারের দিকে তোমার চলে যায়। ঠিক এখানেও একই রকম ভাবে কোন একটা সিস্টেমে, থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে মাসটা বা ম্যাটারটা ট্রান্সফার হচ্ছে ফ্রম এ রিজিয়ন অফ হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল টু এ রিজিয়ন অফ লোয়ার কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে এই যে প্রপার্টিটা, দিস প্রপার্টি, মানে এটা কি হচ্ছে, এটা যেন বেশি থেকে কমের দিকে পালাতে চাইছে আর কি। হ্যাঁ, মানে স্পন্টিনিয়াসলি বেশি থেকে কমের দিকে সেটা পালাতে চাইছে। তাহলে দিস প্রপার্টি of chemical potential is called the escaping tendency. Escaping tendency, এবং এই escaping tendency এই যে টার্মটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন স্যার গিলবার্ট নিউটন লুইস। তাহলে বোঝা গেল যে কেন কেমিক্যাল পোটেনশিয়ালটাকে এসকেপিং টেন্ডেন্সি বলছে, সেটা তোমার কাছে পরিষ্কার। বা ইন টার্মস অফ কেমিক্যাল পোটেনশিয়াল স্পন্টিনিটি ক্রাইটেরিয়াটা কি, সেটা তোমার কাছে পরিষ্কার হলো তো? কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবারে অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে না, যখন ইকুইলিব্রিয়াম চলে আসে তখন কি হয়, ডিজিটা 0 হয়ে যায়, অর্থাৎ তখন মিউ এ ইকুয়াল টু
মি বি হয়ে যাবে। তার মানে এইখান থেকে তুমি এরপরে যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম ইত্যাদি পড়বো বা ফেজ ইকুইলিব্রিয়াম পড়বো, তখন দিস কনসেপ্ট উইল বিকাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল ইন বোথ দ্য রিজিয়ন যখন সমান হয়ে যাবে কোনো একটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে, তখন বেসিক্যালি তোমার ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করে যাবে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম তোমার এই দুটো রিজিয়নে কেমিক্যাল পোটেনশিয়ালটা সমান হয়ে যাচ্ছে। মানে যেটা হবে যে এই যে হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লোয়ার কেমিক্যাল পোটেনশিয়াল থেকে মাসটা ট্রান্সফার হচ্ছে, এই প্রসেসটা হতে থাকবে। একটা সময় আসবে যখন এখানে কেমিক্যাল পোটেনশিয়াল এখানে কেমিক্যাল পোটেনশিয়াল সমান হয়ে যাবে, তখন তোমার ডিজি ইকুয়াল টু 0 হয়ে যাবে এবং সেটা একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। এইটা তাহলে দিস ইজ দ্য ক্রাইটেরিয়া ফর ইকুইলিব্রিয়াম। তাহলে যেটা হচ্ছে ক্রাইটেরিয়া ফর ইকুইলিব্রিয়ামটা হচ্ছে এরকম যে তোমার ক্রাইটেরিয়া ফর থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, সেটাকে তুমি এইরকম ভাবে ভাবতে পারো যে ফর এ পিওর সাবস্টেন্স যদি কনসিডার করে, ফর এ পিওর সাবস্টেন্স chemical potential in chemical potential in all region of the system becomes equal. The chemical potential যখন সর্বত্র তোমার সমান হয়ে যাবে, অবশ্যই at constant temperature pressure, at constant temperature and pressure, এইটা তখন তোমার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করে যাচ্ছে। এটা আমি পিওর সাবস্টেন্স নিয়ে কথাবার্তা বলছি বলে এটা এখন এইটুকু বলছি। পরে যখন আমরা কোনো একটা সলিউশন নিয়ে কথাবার্তা বলবো, তখন দেখবো যে একটা থার্মোডাইনামিক সিস্টেম সে বেসিক্যালি একাধিক ফেজে থাকতে পারে। মানে আমি জাস্ট একবার লিখে দিচ্ছি, কিন্তু এটা একটু বুঝতে একটু হয়তো অসুবিধা হতে পারে। ইনে সলিউশন যদি তুমি দেখো, মানে ইনে সলিউশন বলছি, মানে ইনে মানে আসলে যেটা হয় যে মানে অনেক সময় একটা থার্মোডাইনামিক সিস্টেম সে একাধিক ফেজে থাকতে পারে। মানে একাধিক ফেজে থাকতে পারে মানে আমি তার একটা এক্সাম্পল দিতে পারি তোমাকে, যে ধরো CCl4 আর জল তুমি নিয়েছো, তারা ইমমিসিবল, তার মধ্যে আয়োডিন দিয়ে তুমি বেশ করে ঝাঁকিয়েছো। তাহলে কি হবে, তারা দুটো লেয়ার তৈরি করে। একটা লেয়ারে তোমার আয়োডিন থাকে CCl4 এর মধ্যে, আর একটা লেয়ারে তোমার আয়োডিন থাকে জলের মধ্যে। তার মানে তখন এই যে দুটো সিস্টেম তৈরি হলো, সেটা দুটো ফেজ। এটা ধরো ফেজ 1 বলা হয়, আর এটাকে আমি বলছি ফেজ 2। মানে ফিজিক্যালি ডিস্টিংগুইশেবল এন্ড হোমোজিনিয়াস পার্ট অফ এ সিস্টেম, তাকে বলা হয় ফেজ। আর এবারে ধরো এইখানে কোনো একটা পার্টিকুলার স্পিসিস আছে, ধরো ith স্পিসিস আছে, এবং এইখানে ith স্পিসিসের কেমিক্যাল পোটেনশিয়ালটা ধরেন আমি এইরকম ভাবে লিখছি μi1, আর এইখানে ith স্পিসিসের কেমিক্যাল পোটেনশিয়ালটা μi2 বলছে। মানে উপরে সুপারস্ক্রিপ্টটা হচ্ছে ফেজ রিপ্রেজেন্ট করছে, আর আইটা তোমার রিপ্রেজেন্ট করছে তোমার বেসিক্যালি হচ্ছে ওই কোন কেমিক্যাল স্পিসিসটা আছে সেইটা। এটা তো একটা সলিউশনে তো একাধিক স্পিসিস থাকতে পারে। তাহলে এটা দাঁড়াবে, যদি এই ধরনের সিচুয়েশন হয়, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম যেটা হয় যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য ith স্পিসিস ইন ফেজ 1 আর কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য ith স্পিসিস ইন ফেজ 2, এই দুটো তোমার সমান হবে। এবং এইটা কার জন্য সত্যি না, ফর অল i ইকুয়াল টু 1 2 3। ধর কোন একটা পার্টিকুলার সিস্টেমে হয়তো 3টে কেমিক্যাল স্পিসিস আছে, তা 3টের জন্যই কিন্তু আলাদা আলাদা স্যাটিসফাইড হতে হবে। μ1 1 ইকুয়াল টু μ1 2, μ2 1 ইকুয়াল টু μ2 2, μ3 1 ইকুয়াল টু μ3 2। হ্যাঁ, যদি এরকম সিচুয়েশন হয়, মানে মানে এটাকে তুমি ল্যাঙ্গুয়েজে বললে কেমিক্যাল পোটেনশিয়াল অফ অল দ্য কম্পাউন্ড ইন অল দ্য ফেজেস মাস্ট বি দ্য সেম। মানে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল of each component in all the phases must be the same. যখন আমরা ইকুইলিব্রিয়াম আলোচনা করব, তখন এই পার্টটা কিন্তু আমরা ভীষণভাবে আলোচনা করব। যদি এরকম একটা থার্মোডাইনামিক সিস্টেম হয়, সেখানে একাধিক ফেজ আছে, একাধিক কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আছে, তখন তোমার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম যেটা হবে, the chemical potential of each component in all the phases must be the same. This is very very important. এই কনসেপ্টটা কিন্তু পরে আমাদের ভীষণ কাজে লাগবে। তাহলে একটা হচ্ছে স্পন্টিনিটি ক্রাইটেরিয়া তুমি বুঝলে, সেখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটা বুঝলে, আর থার্ড যেটা, সেটা হচ্ছে যদি এরকম সিচুয়েশন হয়ে যায় তোমার, যদি এরকম হয়ে যায় যে মিউ এটা অ্যাকচুয়ালি লেস দ্যান মিউ বি,
হ্যাঁ, মিউ এটা লেস দ্যান মিউ বি, অর্থাৎ এ এর কেমিক্যাল পোটেনশিয়ালটা, এই এ তার কেমিক্যাল পোটেনশিয়াল বি এর কেমিক্যাল পোটেনশিয়াল যদি কম হয়ে যায় তখন কি দাঁড়াচ্ছে, তখন এই যে ডি জিটা এইটা কিন্তু লেস দ্যান জিরো না হয় গ্রেটার দ্যান জিরো হয়ে যাচ্ছে। আর গ্রেটার দ্যান জিরো যদি হয় তাহলে ফরওয়ার্ড প্রসেসটা ঘটবে না, তার বদলে রিভার্স প্রসেস, যেটা রিভার্স প্রসেস উইল টেক প্লেস স্পন্টানিয়াসলি। হ্যাঁ, তখন রিভার্স প্রসেসটা কিন্তু তোমার স্পন্টানিয়াসলি ঘটবে, অর্থাৎ তখন বি সাব সিস্টেম থেকে এ সাব সিস্টেমে মাসটা স্পন্টানিয়াসলি ফ্লো করবে at কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে দেখো, তাহলে একটা পিওর সাবস্টেন্স সেইটাকে তুমি জাস্ট মানে দুটো সাব সিস্টেমে ভাগ করেছো, এ সাব সিস্টেম বি সাব সিস্টেম, টেম্পারেচার প্রেসার তোমার কনস্ট্যান্ট হয়ে গেছে, অর্থাৎ সিস্টেম তো থার্মাল এবং মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এটা দাঁড়াচ্ছে যে যদি এ সাব সিস্টেমের কেমিক্যাল পোটেনশিয়াল বি সাব সিস্টেমের থেকে বেশি হয় তাহলে এ থেকে বি এর দিকে স্পন্টিনিয়াসলি মাসটা ফ্লো করবে। তারা ইকুইলিব্রিয়ামে পৌঁছে তখনই যাবে যখন মিউ এ ইকুয়াল টু মিউ বি হয়ে যাবে, আর যদি কোনো কারণে মিউ বিটা গ্রেটার দেন মিউ এ হয় তখন স্পন্টিনিয়াসলি, অর্থাৎ জোর করে তুমি এ থেকে বিতে মাস পাঠাতে পারো, কিন্তু স্পন্টিনিয়াসলি অটোমেটিক্যালি নিজে নিজে যদি মাসটা ফ্লো করতে হয় তাহলে কিন্তু বি থেকে এর দিকে মাসটা ফ্লো করবে, এ থেকে বি এর দিকে নয়। তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল এবং কেমিক্যাল পোটেনশিয়াল যে মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি, এটা তোমার কাছে পরিষ্কার হয়েছে? কোথাও কোনো অসুবিধা আছে বলে নাও তাহলে। ঠিক আছে তো, কোনো অসুবিধা আছে? কিরে শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ মানে বল, মানে যদি ঠিক না থাকে তো বল, মানে আমি আবার বলবো। মানে এতক্ষণ মানে আজকে এখন পর্যন্ত যা পড়েছি পুরো ব্যাপারটা পরিষ্কার তো, কোথাও কোনো ধোঁয়াশা বা কিছু নেই তো? না স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবারে নেক্সট যেটা চলে আসছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ থার্মোডাইনামিক্স ফর এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন। ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স ফর এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন। আচ্ছা আচ্ছা, তার আগে একটুখানি আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করি। সেটা হচ্ছে এই যে তুমি যদি ক্লোজ সিস্টেম হতো, ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে এই গিবসের যে চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশন ছিল, গিবস 4 ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ থার্মোডাইনামিক্স, সেটা কি কি ছিল মনে আছে? এক নম্বরটা ছিল হচ্ছে তোমার ডি ইউটা, সেটা টিডিএস মাইনাস পিডিবি এরকম ভাবে লিখতে। দু নম্বর হচ্ছে ডি এইচটা, সেটা টিডিএস প্লাস ভিডিপি এরকম ভাবে লিখতে। ডি এটা সেটা মাইনাস এসডিটি মাইনাস পিডিভি এরকম ভাবে লিখতে। আর 4 নম্বর ডি জিটা সেটা হচ্ছে মাইনাস এসডিটি প্লাস ভিডিপি এইরকম ভাবে লিখতে। এবং এইখান থেকে তোমার এই যে সেই বিভিন্ন রকমের ম্যাক্সওয়েল রিলেশনস গুলোকে করা, থার্মোডাইনামিক্স স্কোয়ার এইসব জিনিস নিয়ে দেখবে তুমি অলরেডি আলোচনা করো, মানে সেকেন্ড ল এর শেষে, মানে সেকেন্ড ল এর সম্ভবত লাস্ট লেকচারে তুমি এই চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশনস তুমি ইউজ করেছো, সেইটাকে কাজে লাগিয়েছো, অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল কাজে লাগিয়ে তুমি ম্যাক্সওয়েল রিলেশনস গুলোকে বের করেছো, থার্মোডাইনামিক্স স্কোয়ার বা ভ্যাট ভাস ডায়াগ্রাম তা দিয়ে কি করে এই ইকুয়েশন গুলো মানে বের করতে সেটা তুমি দেখেছো। আচ্ছা আমি সেটা বলতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে ক্লোজ সিস্টেমের জন্য তুমি যদি এই চারটে ইকুয়েশন জানো না, তাহলে ক্লোজ সিস্টেমের সবকিছু তুমি চারটে ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারবে, মানে এভরিথিং ক্যান বি ডিরাইভ ফ্রম দিস 4 ফান্ডামেন্টাল ইকুয়েশন। ওই জন্য আমি ইন্ট্রোডাকশনে দেখবে একটা কথা বলেছিলাম, সেটা আমি পড়িয়েছিলাম ভালো করে মনে আছে আমার, সেটা হচ্ছে এই যে থার্মোডাইনামিক্সের জিরোথ ল এবং থার্ড লটা সেটা তোমার অনেক পরে এসেছে। গিবস যখন থার্মোডাইনামিক্সের বই লিখলেন তখন বেসিক্যালি ফার্স্ট ল এবং সেকেন্ড ল ছিল। ফার্স্ট ল এবং সেকেন্ড ল, ফার্স্ট ল যেটা বলে ইউনিভার্সের টোটাল এনার্জি কনস্ট্যান্ট, সেকেন্ড ল বলে ইউনিভার্সের টোটাল এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজ করবে ইন স্পন্টেনিয়াস প্রসেস।
তাহলে এই দুটো লয়ের উপরে বেশ করে চারটি ইকুয়েশন তুমি ডিরাইভ করতে পারো। এই চারটি হচ্ছে গিভস ফোর ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স। আর এই চারটি ইকুয়েশন যদি তুমি জানো, সেই চারটি ইকুয়েশন থেকে জাস্ট বাই ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন তুমি অ্যারাউন্ড 5 মিলিয়ন ইকুয়েশন তৈরি করতে পারো, হুইচ আর অল এক্স্যাক্ট। তার মানে থার্মোডাইনামিক্সটার ঘুটিটা বাঁধা আছে, কিন্তু টুটিটা বাঁধা আছে কিন্তু বেসিক্যালি চারটি ইকুয়েশনের মধ্যে দিয়ে। তুমি বেসিক্যালি মানে ক্লোজ সিস্টেমের সবকিছু এই চারটি ইকুয়েশন তুমি বের করে ফেলতে পারো, মানে এভরিথিং associated to a closed thermodynamic system can be obtained from these four equations. এই চারটি ইকুয়েশন থেকে কিন্তু তুমি সবকিছু বের করে নিতে পারবে। এভরিথিং অ্যাসোসিয়েটেড টু এ ক্লোজ থার্মোডাইনামিক সিস্টেম ক্যান বি অবটেন ফ্রম দিস ফোর ইকুয়েশন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবারে তুমি যখন এই ক্লোজ সিস্টেম থেকে ওপেন সিস্টেমে চলে এলে তখন কিন্তু গল্পটা কিছুটা পাল্টে গেল। কেন পাল্টে গেল? কারণ দেখো, এইখানে তুমি অ্যাজ ইফ দেখাচ্ছ যে ইউটা শুধুমাত্র তোমার ইউটা এমনভাবে দেখাচ্ছ শুধুমাত্র এই যে ফাংশনস অফ এনট্রপি এবং ভলিউম, বা এইখান থেকে তুমি যেটা দেখাচ্ছ এইচটা ইজ অনলি এ ফাংশন অফ এনট্রপি অ্যান্ড প্রেশার, বা এইখান থেকে তুমি যেটা দেখাচ্ছ যে হেলমহোল্টজ এনার্জিটা অ্যাজ এ ফাংশনস অফ হেলমহোল্টজ এনার্জিটা ইজ এ ফাংশন অফ তোমার টেম্পারেচার আর হচ্ছে তোমার ভলিউম। আর এইখান থেকে তুমি আজ দেখাচ্ছ যে গিভস এনার্জিটা এইটা ইজ এ ফাংশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আজ তুমি এইরকম করে ব্যাপারটাকে দেখাচ্ছ। আচ্ছা, কিন্তু এরা সবাই তো তোমার এক্সটেনসিভ প্রপার্টি। তাহলে এক্সটেনসিভ প্রপার্টি যদি হয় তাহলে এগুলো ছাড়াও তারা তো নাম্বার অফ মোলসের উপরে ডিপেন্ড করতে পারতো, কিন্তু ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট বলে এই নাম্বার অফ মোলসের উপর ডিপেন্ডেন্সটা তোমার এই ইকুয়েশনে লিখতে হয়নি। ওপেন সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে যে নাম্বার অফ মোলস বা অ্যামাউন্ট আর কি, নাম্বার অফ মোলস ইজ অলসো এ ভেরিয়েবল। আমি যদি গিভস পেনাইকে দেখি এখানে শুধুমাত্র টেম্পারেচার এবং প্রেসার ভেরিয়েবল বলে তুমি এটাকে মাইনাস এসডিটি প্লাস ভিডিপি লিখে দিচ্ছ, কিন্তু নাম্বার অফ মোলস ইজ অলসো এ ভেরিয়েবল। কার জন্য? না ওপেন সিস্টেমের জন্য। তখন যেটা দাঁড়াচ্ছে যে এনি এক্সটেনসিভ প্রপার্টি, এটা অটোমেটিক্যালি ইমপ্লাই করবে যে কোনো এক্সটেনসিভ প্রপার্টি মাস্ট বি এ ফাংশন অফ n also, my number of moles also, together with other variables। যেমন গিভস এনার্জি টেম্পারেচার প্রেসারের ফাংশন, তার সঙ্গে সঙ্গে নাম্বার অফ মোলসের উপরেও সে ডিপেন্ড করে যাবে। ঠিক আছে? তা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওপেন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার অফ মোলসটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এবার ধরে নাও তুমি একটা সিস্টেম কনসিডার করো, আমি বলে লেট আস কনসিডার এ, আচ্ছা এখানে ওপেন সিস্টেম অর বলে দেওয়া ভালো, অর এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, অর এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন। আমি ওপেন সিস্টেম এবং সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের তফাৎটা আগের ক্লাসে বলেছিলাম। একটা ওপেন সিস্টেম অর এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, নাম্বার অফ মোলস কিন্তু একটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে। তাহলে লেট আস কনসিডার এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন। তাহলে এবারে গিভস এনার্জি for this system zeta
কার কার ফাংশন হবে? টেম্পারেচার প্রেসার ছাড়াও ওইখানে যে সমস্ত স্পিসিসগুলো আছে প্রত্যেকের নাম্বার অফ মোলসের ফাংশন হবে। মানে আমি এখানে N1 N2 N3 যদি পিওর সাবস্টেন্স হতো তাহলে শুধুমাত্র N লিখতাম। এবার যদি এমন হয় যে ওইখানে অনেকগুলো স্পিসিস আছে, যেমন ধর আমি নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়েছে, তাহলে যে কোনো একটা মুহূর্তে মিক্সচারের মধ্যে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অ্যামোনিয়া আছে, তাহলে অবভিয়াসলি গিভস এনার্জিটা ওই নাইট্রোজেনের নাম্বার অফ মোলস, হাইড্রোজেনের নাম্বার অফ মোলস, অ্যামোনিয়ার নাম্বার অফ মোলস তাদেরও ফাংশন হবে। সেখানে জি মাস্ট বি এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসারের সঙ্গে সঙ্গে N1 N2 N3 ডট 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 ডট। তাহলে এটা তুমি লিখতে পারো যে চেঞ্জ ইন গিভস এনার্জি, এটা হ্যাঁ মানে জি তো একটা স্টেট ফাংশন, তাহলে ডিজি একটা পারফেক্ট ডিফারেন্সিয়াল। তাহলে তুমি ডিজিটাকে কেমন করে লিখবে না, এটা হচ্ছে প্রথমে ডেল জি বাই ধরো ডেল টি লিখলে, যখন প্রেসার N1 N2 এরা সব কনস্ট্যান্ট, সেটাকে আমি লিখছি এন জেস গুলো সব কনস্ট্যান্ট ইন্টু ডিটি। দেখো জেড যদি যে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই হয় তাহলে ডিজেড কেমন লেখো, ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই ইন্টু ডিএক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স ইন্টু ডিওয়াই। ঠিক সেই লজিকটা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে জি যদি অনেকগুলো জিনিসের ফাংশন হয় তাহলে প্রথমে টেম্পারেচারের ভেরিয়েশনটাকে লিখলাম, তারপরে হচ্ছে ডেল জি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার আর এনজেস ইন্টু ডিপি প্লাস হচ্ছে ডেল জি বাই ডেল এন ওয়ান, এখানে টেম্পারেচার প্রেসার আর এন জে গুলোকে তুমি লিখলে, যেখানে এন জেস গুলোকে লিখলে যেখানে এন জে গুলো কিন্তু নট ইকুয়াল টু 1 ইন্টু ডিএন 1 প্লাস ধরো ডট 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 তুমি শেষেরটা লিখলে ডেল জি বাই ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার এন যেগুলো তুমি লিখলে যেখানে জে নট ইকুয়াল টু আই ইন্টু ডিএনআই প্লাস ডট 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 ডট। মানে যেমন টেম্পারেচারের ভেরিয়েশন দেখলাম, প্রেসারের ভেরিয়েশন দেখলাম, আর যতগুলো স্পিসিস আছে প্রত্যেকটা স্পিসিকে নাম্বার অফ মোলসের জন্য যে গিভস এনার্জি চেঞ্জটা হচ্ছে সেটাকে আমি লিখলাম। আচ্ছা এবারে এই যে পার্টটা, এই পার্টটাকে লেখা হয় হচ্ছে মাইনাস এস ডিটি হিসেবে, যেখানে এসটাকে তুমি জাস্ট লিখতে পারছ ডেল জি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার এনজেস এইভাবে। আর এই পার্টটাকে তুমি লিখতে পারছ এটা হচ্ছে ভিডিপি হিসেবে, যেখানে ভিটা হচ্ছে ডেল জি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এনজেস। এইরকম ভাবে দেখো, এইটা কিন্তু এখান থেকে তুমি অলরেডি জানতে, তুমি যদি এইখান থেকে দেখো এই ভিটাকে বের করতে চাও কি হবে, ডেল জি বাই ডেল পি করতে হবে, কাকাকে কনস্ট্যান্ট রাখবে, টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখলেই চলবে। আর যেহেতু ক্লোজ সিস্টেম নাম্বার অফ মোলস অটোমেটিক্যালি কনস্ট্যান্ট, তার মানে পরিষ্কার বুঝতে পারছো ভলিউমটা হচ্ছে ডেল জি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড বাকি যে স্পিসিসগুলোকে তাদের নাম্বার অফ মোলস, বা মাইনাস এসটা হচ্ছে তোমার ডেল জি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, তার সঙ্গে বাকি যেগুলো আছে সেগুলো তোমার কনস্ট্যান্ট, এটা হচ্ছে মাইনাস হবে এইটা। ঠিক আছে এই জিনিসটা। আর তার সাথে কি হলো না, আমি এই যে পুরো জিনিসটাকে আমি এইরকম ভাবে লিখলাম, দেখো এই প্রত্যেকটা টার্ম একই রকমের দেখতে, সেখানে একটা সামেশন ওভার আই ইকুয়াল টু 1 থেকে যতগুলো স্পিসিস আছে আর কি সেগুলো তুমি লিখলে, এটা মানে লিমিটটা লেখার দরকার নেই, সামেশন ওভার আমি জাস্ট আই করে দিচ্ছি, সাম ওভার আই তার সাথে থাকলো কত, ডেল জি বাই ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার এন জেস, তার সাথে ডিএনআই হয়ে গেল, যেটা হচ্ছে তোমার এই যেটা সেটা হচ্ছে তোমার 1 2 3, তারা সবাই তোমার থাকতে পারে। হ্যাঁ এই বিশিষ্টটা রইল। তাহলে এই যে এবারে এই খেয়াল করে দেখো, এই যে ডেল জি বাই ডেল এনআই এই যে টার্মটা, মানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য আইগেন স্পিসিস বাই ডেফিনেশন আজকে আমি সকালে ডিফাইন করলাম, ডেল জি বাই ডেল এনআই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার এন জে জে নট ইকুয়াল টু আই, দিস ইজ নাথিং বাট দ্য কেমিক্যাল পোটেনশিয়াল। তার মানে তুমি ডিজিটাকে এই যে এইরকম ভাবে লিখলে মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি প্লাস সামেশন বাই ডেল জি বাই ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার এনজেস, যেখানে যেটা হচ্ছে তোমার নট ইকুয়াল টু আই ইন্টু ডিএনআই, দিস ইজ নাথিং বাট দ্য কেমিক্যাল পোটেনশিয়াল। তার মানে দেখো এখান থেকে তোমার কি দাঁড়ালো, সেটা হচ্ছে ডিজিটা তোমার হয়ে যাচ্ছে মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি প্লাস হচ্ছে তোমার সামেশন ওভার আই মিউ আই ডিএনআই। তাহলে
ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে ডিজি যেখানে মাইনাস এসডিটি প্লাস ভিডিপি ছিল, যখন তুমি ওপেন সিস্টেম বা ফরেস্ট সিস্টেম বা ভেরিয়েবল কম্পোজিশন নিয়ে তুমি কথা বললে, তখন দেখো মাইনাস এসডিটি প্লাস ভিডিপি ছাড়া আর একটা অ্যাডিশনাল টার্ম চলে এলো, যেটা হচ্ছে সামেশন ওভার আই মিউ আই ডিএনআই। তার মানে এই যে লাস্ট যে ফান্ডামেন্টাল ইকুয়েশনসটা, সেই ফান্ডামেন্টাল ইকুয়েশনটা দেখো মডিফাইড হয়ে গেছে এইরকম ভাবে, ডিজি ইকুয়াল টু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনআই, এরকম ভাবে তোমার এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে না? বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হলো? আচ্ছা, এবারে এই প্রথম ইকুয়েশনটা পেয়ে গেলে বাকিগুলো দেখো খুব ইজি তোমার পক্ষে। কিরকম করে ইজি? তুমি দেখো নেক্সট হচ্ছে, তুমি জানো কি বাই ডেফিনেশন জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস, এটা তোমার জানা আছে। মানে গিবস এনার্জিটা এইরকম ভাবে ডিফাইন্ড হয়, জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস, বা ইন আদার ওয়ে এইচটাকে তুমি কি লিখতে পারছো, জি প্লাস টিএস হিসেবে। আশা যদি ডিফারেন্সিয়াল ফর্মে লেখো তাহলে কি হবে, ডিএইচ ইকুয়াল টু ডিজি প্লাস টিডিএস প্লাস এসডিটি, এইটা। আচ্ছা, এবারে এই আগের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে যদি একটা নাম দিয়ে দাও, ধরে নাও তোমার এটা 1 নম্বর ইকুয়েশন, এরকম নাম দিয়ে দাও, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে ডিজিটা কি পেলে তুমি, মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনআই, তার সঙ্গে প্লাস টিডিএস এলো, প্লাস হচ্ছে এসডিটি এলো। এবার দেখো মাইনাস এসডিটি আর প্লাস এসডিটি তোমার কেটে চলে গেল, তার মানে দিনের শেষে পড়ে রইল কি, ডিএইচটা টিডিএস প্লাস ভিডিপি রইল, তার সাথে তোমার একটা অ্যাডিশনাল টার্ম চলে এলো মিউ আই, সামেশন ওভার আই মিউ আই ডিএনআই। দেখো এই ফান্ডামেন্টাল ইকুয়েশনসটা তোমার এইরকম দেখতে হলো। তাহলে যদি ক্লোজ সিস্টেম হতো, ডিএইচ ইকুয়াল টু টিডিএস প্লাস ভিডিপি শুধুমাত্র থাকতো, আর যদি তোমার ক্লোজ সিস্টেমের বদলে তোমার ওটা একটা ওপেন সিস্টেম বা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন হয়ে যায়, তার ডিএইচটা টিডিএস প্লাস ভিডিপি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনআই হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে এখানে দেখো তুমি যদি এই ডিএইচ কে ডেল এনআই এর রেসপেক্টে ভাগ করে দাও, মানে আমি আসলে এইটাকে কথায় লিখছি, দেখো আমি এখান থেকে এ করে দিচ্ছি, যে তুমি যেটা করছো ডিভাইডিং বোথ সাইডস বাই ডিএনআই। তোমাদের মধ্যে কারো কি মাইক্রোফোন অন আছে? মাইক্রোফোন অন থাকলে বন্ধ করে দাও। দেখো, নাও ডিভাইডিং বোথ সাইডস বাই ডিএনআই, কিপিং এনট্রপি, pressure and number of moles for the other species except I as constant, আমি কি পাচ্ছি না? শুনতে পাচ্ছ? তোমাদের কারো একটা মাইক্রোফোন অন আছে, হ্যাঁ, এটা একটা আওয়াজ হচ্ছে, দেখো তো কার। দেখো, তার নাও ডিভাইডিং বোথ সাইডস বাই ডিএনআই, কিপিং এনট্রপি, প্রেসার অ্যান্ড এনজেস যেখানে জে নট ইকুয়াল টু আই অ্যাজ কনস্ট্যান্ট, আমি কি পাচ্ছি? তাহলে দেখো এটাকে লিখতে পারবো কি করে, ডেল এইচ বাই ডেল এনআই, কনস্ট্যান্ট রেখেছি কাকে, টেম্পারেচার, প্রেসার, এবং এন জেস জে নট ইকুয়াল টু আই। তাহলে দেখো যা শুধুমাত্র পড়ে থাকবে কত, মিউ আইটা। তুমি এইভাবে ভাবো, এইটাকে ভেঙে লিখলে কি হয়, ভেঙে লিখলে এইটা মিউ ওয়ান ডিএন ওয়ান প্লাস মিউ টু ডিএন টু প্লাস ডট 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 প্লাস মিউ আই ডিএনআই প্লাস ডট ডট ডট, এরা সব থাকবে তো। এই টার্মটাকে দেখো। এবার আমি কি বলছি, যে আই কে ডিএনআই দিয়ে ভাগ করছি, অর্থাৎ ডিএনআই দিয়ে ভাগ করলাম, তাহলে এখান থেকে পড়ে রইল কে, মিউ আই পড়ে রইল। আর কনস্ট্যান্ট রাখছি কাকে, এনট্রপি কনস্ট্যান্ট রাখছি, মানে এই পার্টটা ভ্যানিশ করে গেল, প্রেসার কনস্ট্যান্ট রাখছি, মানে এই পার্টটাকে ভ্যানিশ করে গেল, আর আই গেট পিসেস বাদ দিয়ে বাকি সবাই নাম্বার অফ মোলস আমি কনস্ট্যান্ট রাখছি, তার মানে বাকি পার্টগুলো সব ভ্যানিশ করে গেল, তার পড়ে রইল তোমার মিউ আই। দেখো দিস মিউ আই ইজ নাথিং বাট দ্য কেমিক্যাল পোটেনশিয়াল। তার মানে এই যে ফান্ডামেন্টাল ইকুয়েশন তুমি একটা তৈরি করলে, সেইখান থেকে দেখো কেমিক্যাল পোটেনশিয়ালটাকে তুমি আরেক রকম ভাবে ডিফাইন করে ফেলতে পারছো। তোমার আগে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এ মোলার অর পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি,
মানে একটা সলিউশন যদি তুমি কনসিডার করো, দিস ইজ নাথিং বাট দ্য পার্শিয়াল মোলার গিভস এনার্জি, সেটা তো আমি এখানে লিখেইছি যেমন লিখতে হয় এইটা। এবারে এইখান থেকে আমি এক হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশনটা ইন টার্মস অফ এনথালপি আমি চেঞ্জ করে ফেললাম, যেটা ক্লোজ সিস্টেমে ছিল সেটা আমি ওপেন সিস্টেম বা সিস্টেম বা ভেরিয়েবল কম্পোজিশনের ক্ষেত্রে লিখে ফেলতে পারলাম, এবং এই ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে দেখো তুমি কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ডিফাইন করে ফেলতে পারলে। দিস ইজ ডেল এইচ বাই ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, প্রেশার না সরি এনট্রপিটা কনস্ট্যান্ট রাখা হয়েছে, এনট্রপি প্রেশার এনজেস যে নট ইকুয়াল টু 1। কি কারো মাইক্রোফোন অন নেই? শিওর? মানে যে যার মাইক্রোফোনটা একটু দেখো না, মানে মাইক্রোফোন সত্যি কারো কি অন নেই? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা এখন বন্ধ হয়ে গেল দেখছি আওয়াজটা। ঠিক আছে, দেখো তাহলে দেখো কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ইন টার্মস অফ এনথালপি তুমি ডিফাইন করে ফেলতে পারলে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, যখন তুমি এনথালপির টার্মসে কেমিক্যাল পোটেনশিয়ালকে ডিফাইন করছো, তুমি কিন্তু কখনো বলতে পারো না যে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ দ্য পার্শিয়াল মোলার এনথালপি, কারণ পার্শিয়াল মোলার কোয়ান্টিটি বাই ডেফিনেশন হচ্ছে টেম্পারেচার প্রেসার এনজেস যে নট ইকুয়াল টু আই, তোমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। কিন্তু এক্ষেত্রে তুমি এনট্রপি প্রেসার এবং এনজেস যে নট ইকুয়াল টু আই কনস্ট্যান্ট রেখেছো, সেই জন্য কেমিক্যাল পোটেনশিয়াল ইন টার্মস অফ এনথালপি তুমি ডিফাইন করতে পারো এইরকম করে, কিন্তু কখনো যেন বলে ফেলো না যে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ দ্য পার্শিয়াল মোলার এনথালপি। যখন তুমি পার্শিয়াল মোলার কোয়ান্টিটি হিসেবে লিখবে তখন সেটাকে তোমাকে গিভস এনার্জি সবসময় বলতে হবে, আর কিন্তু ম্যাথামেটিক্যালি অন্যরকম ভাবে এক্সপ্রেস করাটাও তোমার যেতে পারে। এটা আচ্ছা, এইটা হলো। আচ্ছা, আবার দেখো এগেন এইচটা কি হয় না, ইউ প্লাস পিভি হয়, তুমি জানো এনথালপি বাই ডেফিনেশন হচ্ছে ইন্টারনাল এনার্জি প্লাস পিভি, তাহলে ইউটা কি হয়ে গেল, এইচ মাইনাস পিভি হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে ডিইউ যেটা সেটা হয়ে যাচ্ছে ডিএইচ মাইনাস পিডিভি মাইনাস ভিডিপি। আচ্ছা, এবার আগের যে ইকুয়েশনটা এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন বলি, এই 2 নম্বর ইকুয়েশন থেকে ডিএইচ এর জায়গায় তুমি বসিয়ে দাও টিডিএস প্লাস ভিডিপি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনআই মাইনাস পিডিপি মাইনাস ভিডিপি। দেখো এই ভিডিপি কেটে চলে গেল, তাহলে তুমি এখান থেকে ডি ইউটা পেয়ে গেলে টিডিএস মাইনাস পিডিভি প্লাস সামেশন ওভার আই মিউ আই এনআই। তাহলে এইটা হচ্ছে ওই ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি যে ফান্ডামেন্টাল ইকুয়েশনটা ছিল, যেটা ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে ছিল ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি, যেটা তুমি ফার্স্ট ল এবং সেকেন্ড ল কম্বাইন করে পেতে, তার সঙ্গে একটা অ্যাডিশনাল টার্ম চলে এলো সামেশন ওভার আই মিউ আই ডিএনআই। এটা হচ্ছে তোমার 3 নম্বর ইকুয়েশন। এবং এইখান থেকে দেখো ক্লিয়ারলি এই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, এটা আমি ভালো করে লিখছি না, যে তুমি যদি এই ইকুয়েশনটাকে ডিএনআই দিয়ে ভাগ করো কিপিং এনট্রপি ভলিউম অ্যান্ড এনজেস যে নট ইকুয়াল টু আই অ্যাজ কনস্ট্যান্ট, তখন তুমি কেমিক্যাল পোটেনশিয়াল একটা পেয়ে যাবে, সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল এনআই। এখানে তোমাকে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে এনট্রপি ভলিউম এবং এনজেস যে নট ইকুয়াল টু আই। দেখো এখান থেকে তোমার কেমিক্যাল পোটেনশিয়ালও একরকম ভাবে ডিফাইন হয়ে গেল। কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি তুমি এক্সপ্রেস করতে পারো। আবার ফাইনালি এগেন হেলমহোল্টজ এনার্জি এটা কত, এগেন হেলমহোল্টজ এনার্জি এটা কত, এটা বাই ডেফিনেশন ইউ মাইনাস টিএস। তুমি যদি ডি এ লেখো কি লিখবে, ডিইউ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। আচ্ছা, ডিইউটা তুমি 3 নম্বর ইকুয়েশন থেকে বসিয়ে দাও টিডিএস মাইনাস পিডিভি প্লাস সামেশন ওভার আই মিউ বাই ডিএনআই মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। টিডিএস তোমার কেটে চলে গেল, তাহলে এইখান থেকে তুমি আর একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন পেয়ে গেলে ডি এ, সেটা হচ্ছে মাইনাস এসডিটি মাইনাস পিডিভি প্লাস summation over I mu I dni. This is the fourth fundamental equations.
এটা হচ্ছে তোমার 4 নম্বর ইকুয়েশন এটা। আর কেমিক্যাল পোটেনশিয়াল এখান থেকে তুমি ডিফাইন করে ফেলতে পারছো, আর একটা অল্টারনেটিভ ডেফিনেশন আছে। কেমিক্যাল পোটেনশিয়াল মিউ আইটা হয়ে যাচ্ছে তোমার ডেল এ বাই ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট এন্ট্রপি ভলিউম অ্যান্ড এন জে নট ইকুয়াল টু ওয়াই। তাহলে এইরকম ভাবে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ডিফাইন করে নেওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো কি হলো, তুমি একটা ওপেন সিস্টেম or for an open system or for a system of variable composition, it gives 4 fundamental equations। কি কি দাঁড়াচ্ছে? 1 নম্বর এই যে ডি ইউটা সেটা টিডিএস মাইনাস পিডিভি, তার সঙ্গে একটা অ্যাডিশনাল টার্ম চলে এলো সামেশন ওভার আই মিউ আই ডিএনআই। ডিএইচটা সেটা হয়ে গেল টিডিএস প্লাস ভিডিপি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনআই। ডি এটা হয়ে গেল মাইনাস এসডিটি মাইনাস পিডিভি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনআই। আর ফাইনালি ডি জিটা হয়ে গেল মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনআই। তাহলে দেখো 4টে ফান্ডামেন্টাল ইকুয়েশন, যেটা আমরা ক্লোজ সিস্টেমের জন্য লিখেছিলাম, ওপেন সিস্টেমের জন্য সেই ইকুয়েশনগুলো কেমন করে পাল্টে গেল তোমার কাছে পরিষ্কার হলো এটা। এবং তার সাথে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে তুমি এইখান থেকে এবং এইখান থেকে 4টে ফান্ডামেন্টাল ইকুয়েশন, আসলে একটা জিনিস বলে নিই, নেক্সট অনওয়ার্ড মানে একবার তুমি ইকুয়েশনকে ডিরাইভ করে ফেললে, নেক্সট অনওয়ার্ড তুমি যখন কোন একটা ওপেন সিস্টেমে থার্মোডাইনামিক্স বা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন থার্মোডাইনামিক্স লিখবে, তখন এই 4টে ইকুয়েশনস কিন্তু তুমি জাস্ট লিখে ফেলতে পারো। যেমন আমরা আগেও প্রচুর ডেরিভেশন করার সময় ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স উই গেট বা উই নো, এখানেও তুমি লিখে ফেলতে পারবে যে ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স উই নো বলে তুমি স্টার্ট করলে। স্টার্ট করার পরে এইখান থেকে তুমি দেখো কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ডিফাইন করে ফেলতে পারছো, যেটা আমি অলরেডি করে গেছি। সেটা হচ্ছে আমি এখানে সামারাইজ করে দিচ্ছি, ডেল ইউ বাই ডেল এনআই, যেখানে তোমার কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার আর এন জেগুলো নট ইকুয়াল টু আই। এখান থেকে কেমিক্যাল পোটেনশিয়ালটা হচ্ছে তোমার ডেল এইচ বাই টেম্পারেচার প্রেশার নয় সরি, এখানে হচ্ছে তোমার কে কে কনস্ট্যান্ট না এস আর ভি, এটা হচ্ছে এস ভি এন জে নট ইকুয়াল টু আই। ডেল এইচ বাই ডেল এন আই, যেখানে এনট্রপি কনস্ট্যান্ট প্রেশার কনস্ট্যান্ট এন জে নট ইকুয়াল টু আই। থার্ড হেলমহোল্টজ ফ্রি এনার্জি থেকে ডেল এ বাই ডেল এন আই, এখানে তোমাকে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হচ্ছে, ভলিউম কনস্ট্যান্ট রাখতে হচ্ছে, এন জে নট ইকুয়াল টু আই হচ্ছে। এটা আর এইখানে মিউ আইটা হচ্ছে তোমার ডেল জি বাই ডেল এন আই আর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার এন জে নট ইকুয়াল টু আই। এটা ঠিক আছে। তাহলে এই হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল, 4 রকম ভাবে ডিফাইন করা যায়। কিন্তু খেয়াল রাখবে, যেটা আমি বারবার উল্লেখ করেছি, যে কেমিক্যাল পোটেনশিয়াল 4 রকম ভাবে ডিফাইন করা গেলেও যদি তোমাকে কেমিক্যাল পোটেনশিয়ালটা কোন একটা এক্সটেন্সিভ প্রপার্টির মোলার বা পার্শিয়াল মোলার কোয়ান্টিটি ফর্মে এক্সপ্রেস করতে হয়, তখন কিন্তু তুমি শুধুমাত্র গিবস ফ্রি এনার্জি তার টার্মসই করতে হবে, কারণ তার ক্ষেত্রেই হচ্ছে ন্যাচারাল যে ডিপেন্ডেন্ট টেম্পারেচার প্রেশার তাদেরকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। তাহলে মোলার বা পার্শিয়াল মোলার কোয়ান্টিটি যখন আমি আগের দিন ডিফাইন করেছিলাম, তুমি খেয়াল করে দেখো সেখানে টেম্পারেচার প্রেশারকেই কনস্ট্যান্ট রাখতে হয়। এবার কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি এনথালপি বা হেলমহোল্টজ ফ্রি এনার্জির টার্মসে তুমি এক্সপ্রেস করতেই পারো, কিন্তু সেগুলোকে কখনো ভুল করে যে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ নাথিং বাট দ্য পার্শিয়াল মোলার ইন্টারনাল এনার্জি
বা কেমিক্যাল পোটেনশিয়াল নাথিং বাট দ্য পার্শিয়াল মলার এনথালপি, বা কেমিক্যাল পোটেনশিয়াল নাথিং বাট দ্য পার্শিয়াল মলার হেলমহোল্টজ এনার্জি, এইরকম ভাবে বলতে পারবে না। তুমি যেটা বলতে পারবে সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ নাথিং বাট দ্য পার্শিয়াল মলার গিভস এনার্জি, এইটুকু তুমি শুধুমাত্র বলতে পারো। আচ্ছা, এবারে এই যে চারটে ইকুয়েশন তুমি পেয়েছো, এই ইকুয়েশনগুলো যদি তুমি এ, বি, সি আর ডি যদি বলো, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই তো লেফট হ্যান্ড সাইড গুলো কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে তুমি এইখান থেকে দেখো, এই যে চারটে থেকে তুমি মানে ফ্রম ইকুয়েশনস এ, বি, সি অ্যান্ড ডি, A, B, C and D, we get the following 6 equations. কি সেটা? এক নম্বর হচ্ছে তুমি এই A ইকুয়াল টু B করো, A ইকুয়াল টু B করে তুমি সেখান থেকে পেয়ে যাবে কি ডেল ইউ বাই ডেল NI at constant S V NJ যে নট ইকুয়াল টু Y, সেটা তোমার হয়ে যাচ্ছে ডেল এইচ বাই ডেল NI অ্যাট কনস্ট্যান্ট এস পি এন জে যে নট ইকুয়াল টু ওয়াই। কারণ সবাই তো কেমিক্যাল পোটেনশিয়াল, তাহলে তুমি এ আর বি সমান করে তুমি জাস্ট এইটা ইকুয়াল টু এটা পেয়ে গেলে। একই রকম ভাবে তুমি দেখো এ এর সঙ্গে সি সমান করলে তুমি এটা পেতে পারো ডেল ইউ বাই ডেল NI অ্যাট কনস্ট্যান্ট এস ভি এন জে যে নট ইকুয়াল টু ওয়াই, সেটা হয়ে যাচ্ছে তোমার ডেল এ বাই ডেল NI অ্যাট কনস্ট্যান্ট টি ভি এন জে যে নট ইকুয়াল টু ওয়াই। এরকম ভাবে তুমি লিখতে পারছো। হ্যাঁ, তাহলে এইরকম করে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর এই 6টা ইকুয়েশন কিন্তু তুমি পর করে লিখে ফেলতে পারছো আর কি। লাস্ট ইকুয়েশনটা আমি জাস্ট লিখে দিচ্ছি একই রকম করে, মানে যেখানে তোমার সি ইকুয়াল টু ডি সমান করে ডেল এ বাই ডেল NI অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম এন জে যে নট ইকুয়াল টু ওয়াই, সেটা হয়ে যাচ্ছে ডেল জি বাই ডেল NI অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার এন জে যে নট ইকুয়াল টু ওয়াই। বাকি তিনটে তুমি জাস্ট লিখে নেবে। তার মানে এই যে 4টে ইকুয়েশন ছিল, 4টে থেকে টোটাল 6টা তুমি এরকম আইডেন্টিটি তৈরি করতে পারো, এবং পরীক্ষায় দেখবে এরকম একটা আইডেন্টিটি না তোমার 2 নম্বর বা 3 নম্বরের প্রবলেম হিসেবে খুব রেগুলারলি দিয়ে দেয়। তোমাকে যেভাবে করতে হবে সেটা হচ্ছে এই তুমি শুরু করবে এরকম যে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন থার্মোডাইনামিক্স উই নো বলে যে দুটো ইকুয়েশন তোমার অ্যাকচুয়ালি কাজে লাগে সেই দুটো ইকুয়েশন লিখে ফেলতে পারবে। তারপরে যেমন করে কেমিক্যাল পোটেনশিয়াল আমি এই প্রথমটা খুব গুছিয়ে লিখলাম না, যে ডিভাইডিং বোথ সাইড বাই DNI কিপিং এস পি এন জে যে নট ইকুয়াল টু ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, যেমন করে তুমি লিখলে, লিখে সেইখান থেকে তুমি ওটাকে মানে এই যে মনে মনে ভেবে নেবে যে কেমন করে ওটা এলো আর কি। হ্যাঁ, করে নিলে করে এবারে এইটাই করে এটাও কেমিক্যাল পোটেনশিয়াল দিচ্ছে, এটাও কেমিক্যাল পোটেনশিয়াল দিচ্ছে, সেই দুটো যদি তুমি কাজে লাগাও তাহলে সেখান থেকে দেখো তুমি এই ধরনের আইডেন্টিটিগুলোকে বের করে ফেলতে পারবে, এবং এই আইডেন্টিটিগুলো পরীক্ষায় কিন্তু করতে দেয়, খুব সহজ কিন্তু করতে দেয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই তো? আচ্ছা দেখ, আচ্ছা নেক্সট আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার অ্যাডিটিভিটি রুল। অ্যাডিটিভিটি রুল, আচ্ছা ব্যাপারটা হচ্ছে এইরকম ভাবে তুমি শুরু করো। ধরো তুমি একটা সিস্টেম নিয়েছো, একটা আইসোলেটেড সিস্টেম তুমি কনসিডার করো, একটা আইসোলেটেড সিস্টেম দিয়ে তুমি স্টার্ট করছো। হ্যাঁ, এটা একটা আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, আইসোলেটেড সিস্টেমটা প্রথমে না পুরো ফাঁকা। আইসোলেটেড সিস্টেমটাকে তুমি প্রথমে
একদম ফাঁকা রেখেছো, একদম পুরো ভ্যাকিউম, এটা মানে এর মধ্যে কিচ্ছু নেই, ভ্যাকিউম। আচ্ছা যদি কিচ্ছু না থাকে তাহলে এর মধ্যে যে কোনো এক্সটেনসিভ প্রপার্টি, অ্যাজ ফর এক্সাম্পল ধরে নাও গিভস ফ্রি এনার্জিটা, সেটা তোমার কি হবে, তার ভ্যালুটা 0 থাকবে। মানে যেটি এক্সটেনসিভ প্রপার্টিগুলো নাম্বার অফ মোলসের সঙ্গে প্রপোর্শনাল, তাহলে কোন একটা কন্টেনারের মধ্যে যদি কিচ্ছু না থাকে তাহলে তার করসপন্ডিং এক্সটেনসিভ প্রপার্টির ভ্যালুটা কি হবে, তোমার 0 হবে। আচ্ছা এবার আমি কি করলাম, আমি এবারে এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটাতে আমি জাস্ট অ্যাড করছি অ্যাডিশন অফ ভ্যারিয়াস কম্পোনেন্ট। এবারে আমি এই সিস্টেমে হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট গুলো আমি অ্যাড করছি, মানে একদম ফাঁকা ছিল, ফাঁকা ছিল মানে তার যে কোনো এক্সটেনসিভ প্রপার্টি তার ভ্যালুটা হচ্ছে তোমার 0, সেই মতো করে জাস্ট গিভস ফ্রি এনার্জিটা আমার 0 ছিল। এবারে ধরো তুমি এই যে প্রথম পিসিসটা n1 মোল অ্যাড করলে, সেকেন্ড পিসিসটা n2 মোল অ্যাড করলে, এইরকম ভাবে আইগেট পিসিসটা ni মোল অ্যাড করলে, যখন অ্যাডটা করছো তখন বেসিক্যালি ওই মানে প্রত্যেকটা পিসিস কিছুটা কিছুটা করে তুমি জাস্ট সিম্পলি অ্যাড করছো। করার জন্যে তোমার ফাইনালি তোমার গিভস ফ্রি এনার্জিটা মানে ফাইনাল স্টেটে ফাইনালি গিভস ফ্রি এনার্জির ভ্যালুটা কি হয়ে যায়, তোমার জি হয়ে যাচ্ছে। তাহলে ইনিশিয়ালি গিভস ফ্রি এনার্জিটা 0 ছিল, ফাইনালি তোমার গিভস ফ্রি এনার্জি তোমার জি হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে এই যে অ্যাডিশনটা হচ্ছে, ধরো তোমার খেয়াল লাগবে যে অ্যাডিশনটা যখন তুমি করছো তখন দেখো ব্যাপারটা কিরকম, যে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, ডিজিটা তো তোমার মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনআই, তো এটা তো। তাহলে এই অ্যাডিশন অফ ভ্যারিয়াস কম্পোনেন্ট যখন তুমি করছো, এক কাজ করো পুরোটাকে করো অ্যাজ কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, মানে টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট রেখে যা করার তুমি করো, ঠিক আছে। টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট রেখে এই কাজটা আমি করছি। তার মানে এই ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্সটা অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে অ্যান্ড প্রেসারে কি দাঁড়িয়ে গেল, ডিজিটা জাস্ট সিম্পলি সামেশন ওভার আই মিউ আই ডিএনআই এই জায়গায় দাঁড়িয়ে গেল। তারপরে এটাকে তুমি যা লিখতে পারো মিউ ওয়ান ডিএন ওয়ান প্লাস মিউ টু ডিএন টু প্লাস ডট 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 প্লাস মিউ আই ডিএন আই প্লাস ডট ডট ডট, এইটা ঠিক আছে। আচ্ছা এবার আমি কি করেছি না, আমি এই ব্যাপারটাকে ইন্টিগ্রেট করছি, শুরুতে তোমার গিভস ফ্রি এনার্জিটা 0 ছিল আর ফাইনালি গিভস ফ্রি এনার্জিটা জি হয়েছে, 0 থেকে তোমার জি হয়েছে কখন, যখন তুমি মিউ ওয়ান ডিএন ওয়ান এইটা যেখানে 1 নম্বর পিসিস তার ইনিশিয়াল নাম্বার অফ মোলস তোমার 0 ছিল, মানে ভ্যাকুয়াম ছিল, মানে কি এই n1 0 n2 0 সব ছিল, সেখান থেকে তুমি n1 এ পৌঁছেছো। মিউ টু ডিএন টু যেখানে নাম্বার অফ মোলসটা 0 থেকে শুরু করে তুমি জাস্ট n2 পর্যন্ত পৌঁছেছো, প্লাস মিউ আই ডিএন আই যেখানে আইগেট স্পেসিফিক নাম্বার অফ মোলসটা 0 থেকে এনআই এ গিয়ে পৌঁছেছে, ডট 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 এইটা। আচ্ছা এবারে তুমি ধরে নাও যে এই মিউ আই গুলো ডাজ নট চেঞ্জ ডিউ টু অ্যাডিশন, মানে কেমিক্যাল পোটেনশিয়ালটা এই অ্যাডিশনের জন্য তোমার পাল্টাচ্ছে না, মানে প্রত্যেকটা ফিজিক্যাল যে কেমিক্যাল পোটেনশিয়াল গুলো, সেই কেমিক্যাল পোটেনশিয়াল গুলো হচ্ছে তোমার ওই নাম্বার অফ মোলস অ্যাডিশনের সময় হচ্ছে তোমার পাল্টাচ্ছে না, এটা তুমি অ্যাজিউম করে না, এটা হচ্ছে অ্যাজাম্পশন। আসলে আইডিয়াল সলিউশন হলে এই অ্যাজাম্পশনটা ভ্যালিড হয়, নন আইডিয়াল সলিউশন হলে তুমি দেখতে পাবে যে কেমিক্যাল পোটেনশিয়ালটা কম্পোজিশনের উপর নির্ভর করে। তাহলে আমি ফর দ্য টাইম বিং অ্যাডিটিভ রুলটা তখনই সত্যি যখন সেটা আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন, যেখানে তোমাকে অ্যাজিউম করে নিতে হয় যে কেমিক্যাল পোটেনশিয়ালগুলো ডু নট চেঞ্জ ডিউ টু অ্যাডিশন, মানে ডিউ টু অ্যাডিশন অফ কম্পোনেন্টস। এই কম্পোনেন্টসগুলো অ্যাড করার জন্য তোমার কিছু পাল্টাচ্ছে না, যদি হয় তাহলে কি হবে, এই বাঁ দিকটা হয়ে গেল জি, এইটা হয়ে গেল কত মিউ ওয়ান এন ওয়ান প্লাস মিউ টু এন টু প্লাস ডট 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 প্লাস মিউ আই এন আই। তার মানে কি দাঁড়ালো, দেখো জিটা হয়ে গেল সামেশন ওভার আই
মিউ আই এন আই। তাহলে এটা আমি গিভস এনার্জির জন্য বললাম। এবারে যে প্রপার্টিটা এখানে ব্যবহার করা হয়েছে সেইটা তো যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টির জন্য তুমি করতে পারতে। মানে ধরো প্রথমে ইন্টারনাল এনার্জি জিরো ছিল, যেটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, ভ্যাকুয়ামে সেটা জিরো হবে। এবারে যখন স্পিসিস গুলো তুমি আস্তে 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 অ্যাড করছো তখন কি হবে, ফাইনালি ইন্টারনাল এনার্জিটা তোমার ইউ হয়ে গেল। তাহলে এই যে ডেরিভেশনটাকে করা হলো, সেই ডেরিভেশনটা তোমার যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টির ক্ষেত্রেই সত্যি। তাহলে আমি যেটা জেনারেলি লিখতে পারি, ইন জেনারেল ফর এনি এক্সটেন্সিভ প্রপার্টি, হ্যাঁ, ফর এনি এক্সটেন্সিভ প্রপার্টি, একটু দেরি হবে, একটু ধর তো, একটু ধর। সোমবারে তো ঠিক আছে, আপনি আবার নিচে আছেন এখন না? হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম, দেখো, ফর এনি এক্সটেন্সিভ প্রপার্টি ই উই ক্যান রাইট কি, একদম এক লজিক, ই ইকুয়াল টু সামেশন ওভার আই এন আই। আর এটা কি লিখবো, ই বার আই। দেখো এখানে যখন আমি গিভস এনার্জিটাকে লিখছি, গিভস এনার্জি লেখার সময় মিউ আইটা হচ্ছে মানে সামেশন ওভার আই এন আই হলো, আর মিউ আইটা হচ্ছে কি পার্শিয়াল মোলার গিভস এনার্জি। ঠিক একই রকম ভাবে তুমি যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টি ই এর জন্য তুমি লিখতে পারো সামেশন ওভার আই এন আই ই বার আই। এটা তুমি লিখতে পারছো যেখানে ই বার আইটা হচ্ছে তোমার ডেল ই বাই ডেল এন আই at constant temperature pressure nj j not equal to i। এইটা হচ্ছে তোমার পার্শিয়াল মোলার ভ্যালু অফ ই, পার্শিয়াল মোলার ভ্যালু অফ ই এইটা। তাহলে এই যে রুলটা, দিস ইজ দ্য অ্যাডিটিভিটি রুল। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যাডিটিভিটি রুল। তাহলে অ্যাডিটিভিটি রুলটা তুমি বুঝতে পারলে, যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টি তাদের মধ্যে যদি কোনো ইন্টারাকশন না থাকে, অর্থাৎ সলিউশন যদি আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয়, তাহলে তুমি জাস্ট যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টিকে তুমি এইভাবে লিখতে পারবে যে পার্শিয়াল মোলার কোয়ান্টিটি ইনটু তার যে নাম্বার অফ মোল, সেটাকে গুণ করে প্রত্যেকটা পিসিকের জন্য তুমি জাস্ট সিম্পলি যোগ করে দাও। মানে ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল যদি কোনো একটা বাইনারি সলিউশন কনসিডার করছি, ধরো একটা বাইনারি সলিউশনের ক্ষেত্রে যদি আমি টোটাল ভলিউমটাকে ক্যালকুলেট করতে চাই, সেটা কি হবে, সেটা বেসিক্যালি হচ্ছে প্রথম যে স্পিসিস নাম্বার অফ মোলস ইন্টু পার্শিয়াল মোলার ভলিউম ফর দ্য ফার্স্ট স্পিসিস, বা সেকেন্ডটা নাম্বার অফ মোলস ইন্টু পার্শিয়াল মোলার ভলিউম ফর দ্য সেকেন্ড স্পিসিস। তার মানে এইটা যেটা এই যে সামেশন ওভার আই এন আই ভি বার আই, সেইটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখতে, মানে দেখো একটা সলিউশন ওভারঅল টোটাল ভলিউম তুমি কেমন করে লিখবে, টোটাল ভলিউমটা হচ্ছে এন ওয়ান ভি ওয়ান বার প্লাস এন টু ভি টু বার, এইরকম করে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এই নেক্সট যে জিনিসটা বলছি সেটা আমি অ্যাকচুয়ালি পরে করব। ওই সকালে একটা কোশ্চেন করেছিলে, তার জন্য আমি যা জিনিসটাকে বলে দিলাম। ধরো এই যে দুটো কন্টেনার ছিল, হ্যাঁ, তাহলে এইখানে এটা পিওর অবস্থায় আছে, নাম্বার অফ মোলস ধরে নাও এর এন ওয়ান, নাম্বার অফ মোলস এর ধরো এন টু ডট 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 ডট, এর করসপন্ডিং যেটা মোলার কোয়ান্টিটি গুলো ভি ওয়ান বার স্টার আর ভি টু বার স্টার, এইটা। এবারে আমি সরি, মানে এক কাজ করি, এরকম ভাবে না করে না, এক সেকেন্ড দাঁড়াও, ধরে নাও মানে এইরকম ভাবে যে প্রথম পিসিস যার নাম্বার অফ মোলস হচ্ছে এন ওয়ান, আর আরেকটা কন্টেনার তুমি নিয়েছো, পাশাপাশি, যেখানে নাম্বার অফ মোলস হচ্ছে এন টু, আর তার ধরে নাও মোলার ভলিউমটা ভি টু স্টার। এবার আমি কি করেছি, মিশিয়ে ফেলবো কি করে, পার্টিশনটাকে তুমি জাস্ট তুলে ফেলো, তাহলে যদি নন রিঅ্যাক্টিভ হয় তাহলে প্রথমটা নাম্বার অফ মোলস এন ওয়ানই রইলো, সেকেন্ডটা নাম্বার অফ মোলস এন টু হলো,
কিন্তু মিশে গেছে বলে তাদের মোলার ভলিউমটা এখন পার্সিয়াল মোলার ভলিউম হয়ে যাবে। সেটাকে আমি কি করে লিখবো না V1 বার লিখবো, আর এটাকে V2 এইটা লিখবো, মানে আমি স্টারটা দিচ্ছি না। তাহলে এই প্রসেসের জন্য যে ভলিউমের চেঞ্জটা সেটাই তো ভলিউম অফ মিক্সিং, তাই তো অয়ন? তাহলে টেম্পারেচার প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে এই যে একটা সাবসিস্টেম ছিল যেখানে নাম্বার অফ মোলস হচ্ছে N1, তার মোলার ভলিউমটা হচ্ছে V1 বার স্টার, আর একটা স্পিসিস ছিল এখানে নাম্বার অফ মোলস N2, তার মোলার ভলিউম হচ্ছে V2 বার স্টার। এবার এই পার্টিশনটাকে হটিয়ে দিলাম, মানে মিশে গেল। তাহলে সেই মেশানোর জন্য তোমার ভলিউমের চেঞ্জটা কতটা হবে না, ভলিউমের জন্য যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে যে তোমার ফাইনালি ভলিউমটা হচ্ছে N1 অ্যাডিটিভিটি রুল থেকে এইটা, আর ইনিশিয়ালি তোমার টোটাল ভলিউমটা কি ছিল N1 V1 বার স্টার এইটা, তাই তো? ইয়েস স্যার। তাহলে সামেশন ওভার I NI টা তুমি কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রইল? এটা পড়ে রইল, তাই তো? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এইটা কি হয়ে গেল, এটা কি 0 হয়ে গেল কখন? যখন V1 I টা হচ্ছে V1 I স্টার। তাহলে বুঝতে পারছো যখন পার্শিয়াল মোলার ভলিউম এবং মোলার ভলিউম সমান হয়ে যাবে কেন ভলিউম অফ মিক্সিংটা 0 হয়ে যাচ্ছে, বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। আমি এইটাই জাস্ট বলছিলাম যে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে তোমার অ্যাডিটিভিটি রুলটা আছে, অ্যাডিটিভিটি রুলটা আছে। এবারে ভলিউম অফ মিক্সিংটা 0 হয়ে যাচ্ছে যখন মোলার ভলিউম এবং পার্শিয়াল মোলার ভলিউমটা তোমার সমান হয়ে যাচ্ছে। সিমিলার সিচুয়েশন হচ্ছে এনথালপি বা অন্যান্য ফিসিসের ক্ষেত্রে যখন তুমি ক্যালকুলেট করবে তখন জিনিসটা। তাহলে এই পার্টটা আমরা আইডিয়াল সলিউশনের জন্য বা আইডিয়াল গ্যাস মিক্সারের জন্য ভলিউম অফ মিক্সিং, এনথালপি অফ মিক্সিং, এন্ট্রপি অফ মিক্সিং, গিবস এনার্জি অফ মিক্সিং, এই পুরো জিনিসগুলো ক্যালকুলেট করব। তুমি শুধু কোশ্চেনটা কাল থেকে করছিলে বলে আমি এইটা সময়টার জন্য ওয়েট করলাম, তোমাকে এইটুকু বলে দিলাম, কিন্তু এইটা নিয়ে আবার পরে আমার ডিটেলে ডিসকাশনের জায়গা আছে। তো দেখো অ্যাডিটিভিটি রুলটা পরিষ্কার তো, আর অসুবিধা নাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে এই অ্যাডিটিভিটি রুল থেকে তুমি জাস্ট 2-4 লাইন এগোলেই হচ্ছে আর একটা ভীষণ ইম্পর্টেন্ট ইকুয়েশন পেয়ে যেতে পারো, যে ইকুয়েশনটাকে বলা হয় গিবস ডুহেম ইকুয়েশন। মানে একদম তোমার জাস্ট খুব ইজিলি করে ফেলতে পারছো। ধরো আবার কারো মাইক্রোফোন অন রয়ে গেল, মানে একবার কথা বলে ছেড়ে দাও, মানে একজন কেউ কথা বলো, কথা বলে আবার বন্ধ করে দাও, দেখে হাতে চলে যাবে। হ্যাঁ একজন কেউ কথা বলো, কেউ যে কেউ। হ্যাঁ স্যার। ওই যে একটা আওয়াজ হচ্ছে না ঘ্যা ঘ্যা করে, সেটা জানি না কেন হচ্ছে। কারো একজন মাইক্রোফোন আর কি রাখার সময় মানে কিছু একটা অসুবিধা হয়ে যাচ্ছে আর কি, একটু আওয়াজ হয়ে যাচ্ছে। Sir, we are not getting any noise. ও জানি না আমার কেন আওয়াজ হচ্ছে। চলো তাহলে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো, তাহলেই হবে। আচ্ছা Yes, sir, you are clearly audible. আচ্ছা দেখো এবারে আমি গিভস ডুহেম ইকুয়েশন বলে একটা ইকুয়েশন ডিরাইভ করে ফেলছি কত ইজিলি। শুরুটা করছে এইরকম ভাবে, যে কোনো একটা এক্সটেন্সিভ প্রপার্টির জন্য এটা করা যায়। আমি গিভস এনার্জিটাকে মাথায় রেখেই করছি, যে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স তুমি কি জানো ডিজিটাকে তুমি লিখতে পারো মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনআই। এইটা ধরো একটা 1 নম্বর ইকুয়েশন। আবার এক্ষুনি এটা করলে তুমি ফ্রম দ্য অ্যাডিটিভিটি রুল আমি কি পাচ্ছি, জিটা জি ক্যান বি রিটেন অ্যাজ সামেশন ওভার আই এনআই মিউ আই, or we can write dg equal to summation over I ni d mu I, summation over I ni d mu I plus summation over I mu I dni, and this is question number 2. Left hand side of equation 1 and equation 2 are the same physical quantity dg, hence the right hand side should be equal.
তাহলে ফ্রম ইকুয়েশনস 1 and 2 we get minus SDT plus VDP plus summation over I mu I dni. This should be equal to summation over I ni d mu I plus summation over I mu I dni. Summation over I ni d mu I plus summation over I mu I dni. দেখো এই সামেশন ওভার I mu I dni, সামেশন ওভার I mu I dni তো কেটে চলে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে না তোমার এই সামেশন ওভার I ni d mu I plus SDT minus VDP, this is actually equal to 0, and this is the gives ডুহেম ইকুয়েশন, এবং এটাই হচ্ছে তোমার গিভস ডুহেম ইকুয়েশন। আসলে পপুলার ফর্মটা হচ্ছে যদি এই পুরো মানে এইটা যদি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে হতো, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার উই ক্যান রাইট কি হচ্ছে এই এসডিটি মাইনাস ভিডিপি এই দুটো পার্ট 0 হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল সামেশন ওভার I ni d mu I equal to 0. This is the popular form of the Gibbs duhem equation. এটা হচ্ছে popular form of the Gibbs duhem equation. This is the popular form of the Gibbs duhem equation. ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে পপুলার ফর্ম অফ দ্য গিভস ডুহেম ইকুয়েশন, তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে যদি তুমি একটা বাইনারি সলিউশন কনসিডার করো, বাইনারি সলিউশন মানে দুটো স্পিসিস আছে ধরো, তা তুমি কি লিখতে পারবে এই যে সামেশন ওভার I ni d mu I এইটা ইকুয়াল টু 0, এইটা অটোমেটিক্যালি দেবে n1 d mu 1 প্লাস n2 d mu 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো তুমি d mu 2টাকে লিখে ফেলতে পারো মাইনাস n1 বাই n2 ইন্টু d mu 1। তাহলে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স ঠিক এই ইকুয়েশনটা না। একটা বাইনারি সলিউশনের ক্ষেত্রে তুমি যদি প্রথম কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জটা জানতে পারো, তাহলে অন্য কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জটা কিন্তু এই ইকুয়েশন থেকে তুমি বের করে নিতে পারবে। তাহলে ফর এ বাইনারি সলিউশন ইফ ইউ নো দ্য চেঞ্জ ইন কেমিক্যাল পোটেনশিয়াল ফর কম্পোনেন্ট 1, then using this equation you will be able to evaluate the change in chemical potential for component 2. তার মানে যদি আমি জানি if we know d mu 1 অর্থাৎ 1 নম্বর ফিজিক্যাল কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ, then we can automatically get the change in chemical potential for component 2. তাহলে 1 নম্বর ফিজিক্যাল কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ যদি তুমি জানো, তাহলে 2 নম্বর ফিজিক্যাল কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ কিন্তু তুমি অটোমেটিক্যালি বের করে ফেলতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা অবশ্যই তার জন্য তোমাকে কম্পোজিশনটা জানতে হচ্ছে, মানে সলিউশনে n1 এবং n2 রেশিওটা তোমায় জানতে হচ্ছে আর কি। আর এখানে একটা জিনিস বলে নিই যে যেহেতু n1 বাই n2 এটা তুমি লিখতে পারো n1 বাই টোটাল নাম্বার অফ মোলস দিয়ে তুমি উপর নিচে ভাগ করে দাও, এভাবে ভাগ দেওয়া। তাহলে এইটাকে তুমি চাইলে প্রথমের মোল ফ্র্যাকশন বা দ্বিতীয়টার মোল ফ্র্যাকশন এইরকম ভাবে লিখতে পারো। সেই জন্য তুমি যেটা করতে পারতো অনেক সময় আর কি, যে এই যে জিনিসটা লেখা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে তোমার ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন দিয়েও লিখতে পারো আর কি। মানে ডি মিউ 2টা মানে হেন্স তুমি ডি মিউ 2টাকে চাইলে মাইনাস x1 বাই x2 ইন্টু ডি মিউ 1 এইরকম ভাবেও লিখতে পারো আর কি। মানে নাম্বার অফ মোলসের রেশিও যা মোল ফ্র্যাকশনের রেশিওটা একই হবে আর কি। এবং এই যে যেটা তোমার গিভস ডুহেম ইকুয়েশনটাকে লেখা হয়েছে এখানে টোটাল নাম্বার অফ মোলস দিয়ে তুমি চাইলে ভাগ করতেই পারো, এটা কিন্তু ইনফিনিটি নয়। তার মানে গিভস ডুহেম ইকুয়েশনটাও ঠিক একই রকম ভাবে গিভস ডুহেম ইকুয়েশনটা তুমি একই রকম ভাবে চাইলে সামেশন ওভার I xi d mu I এইরকম ভাবেও কিন্তু তুমি লিখতে পারো। দেখো না এই যে ইকুয়েশনটা এখানে টোটাল নাম্বার অফ মোলস তুমি ভাগ করতেই তো পারো, টোটাল নাম্বার অফ মোলস এইটা তো আর ইনফিনিটি বা 0 কিছু নয়। তাহলে তুমি এই ডান দিকটা কিন্তু 0 আছে, একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি তুমি ভাগ করলে সেটাও তোমার ইকুয়েশনটা ভ্যালিড হবে। চাইলে কেউ এটা সামেশন ওভার I xi d mu I এইরকম ভাবেও লিখতে পারে গিভস ডুহেম ইকুয়েশনটাকে, এবং এটা আসলে অনেক ক্ষেত্রে কাজে লাগবে পরবর্তীকালে আমরা দেখবে গিভস ডুহেম ইকুয়েশনটাকে কাজে লাগাবো ডুহেম মার্গুলিস ইকুয়েশন বা আরো অনেক কোয়ান্টিটি ক্যালকুলেট করতে আর কি। তখন দেখা যাবে আলটিমেটলি ওই নাম্বার অফ মোলসটাকে
তোমাকে ওই টোটাল নাম্বার অফ মোল দিয়ে ভাগ করে মোল ফ্র্যাকশনের ফর্মে ট্রান্সফর্ম করে দিয়ে লেখাটা যায় আর কি অনেক সময়। ঠিক আছে, এটা বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, ঠিক আছে তো? স্যার বলছি গিবস গ্রাহাম ইকুয়েশনটাই কি ইন টার্মস অফ কনসেন্ট্রেশন লেখা যেতে পারে? না, ইন টার্মস অফ কনসেন্ট্রেশন তুমি লিখতে পারবে না। ইন টার্মস অফ কনসেন্ট্রেশন লিখতে পারবে না, মানে তুমি যেটা বলছো টোটাল ভলিউম দিয়ে ভাগ করে দেবে, তো আসলে ভলিউমটা সবসময় কনস্ট্যান্ট থাকে না। কিন্তু তুমি যেটা করতে পারবে সেটা এইটা করতে পারবে, সেটা হচ্ছে কি যে তোমার ধরো মানে এখানে যেমন আমি ইন টার্মস অফ সবটাই তোমার কেমিক্যাল পোটেনশিয়ালের ফর্মে লিখলাম, তুমি জেনারেলি যেটা লিখতে পারো যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টির জন্য এটা লিখতে পারো, সামেশন ওভার আই এন আই ডি ই বার আই এটা ইকুয়াল টু 0 লিখতে পারো, যেখানে এটা হচ্ছে যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টি। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি চাইলে সামেশন ওভার আই এন আই পার্শিয়াল মোলার ভলিউম, ও সরি ডিটা লেখা হয়নি, এটা হচ্ছে তোমার ডি ভি বার আই ইকুয়াল টু 0 এরকম ভাবে লিখতে পারো, বা সামেশন ওভার আই এন আই ডি ইউ বার আই ইকুয়াল টু 0 এরকম ভাবে লিখতে পারো, বা সামেশন ওভার আই এন আই ডি এস বার আই এরকম ভাবে লিখতে পারো। এন আই এস বার আই ইকুয়াল টু 0 তুমি লিখতে পারো, সামেশন ওভার আই এন আই ডি এইচ বার আই তুমি লিখতে পারছো। আর কেমিক্যাল পোটেনশিয়াল অলরেডি আমি লিখেইছি, সামেশন ওভার আই এন আই ডি এ বার আই এরকম ভাবে লিখতে পারো, এগুলো সবসময় লিখতে পারো। আচ্ছা, এবার ভলিউমের টার্মসে লিখতে গেলে তোমাকে কি করতে হচ্ছে, যেটা মানে কনসেন্ট্রেশনের টার্মে লিখতে গেলে তোমাকে কি করতে হচ্ছে, এখানে ওভারঅল ভলিউম দিয়ে তোমাকে ভাগ করতে হচ্ছে, তাই তো? ওভারঅল ভলিউম দিয়ে ভাগ করতে হচ্ছে। এবারে এন আই বাই ভি যদি কন্টেনারের ভলিউমটা ফিক্স থাকে, তুমি যেটা বলছো যদি এরকম হতো আর কি, ইফ ভলিউম অফ দ্য কন্টেনার টোটাল ভলিউম ইজ ফিক্সড, মানে কন্টেনারের ভলিউম যদি তোমার ফিক্সড হয়, তাহলে তুমি চাইলে কিন্তু এটা সামেশন ওভার আই, এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য আইগেট স্পিসিস ইন্টু ডি মিউ আই ইকুয়াল টু 0 এইরকম ভাবে লিখতে পারো। তাহলে তখন খেয়াল রাখতে হবে কিন্তু কন্টেনারের ভলিউমটা তোমার ফিক্সড রাখা আছে। তাহলে কি হবে, নাম্বার অফ মোলসকে তুমি যদি এ দিয়ে ভাগ করো, ভলিউম দিয়ে ভাগ করো, তাহলে সেটা তোমার কনসেন্ট্রেশন দিয়ে দেয়, তখন তুমি এইরকম ভাবে লিখতে পারো। তখন কিন্তু ভিটাকে তোমার ফিক্সড হতে হবে, মানে মেশানোর জন্য কিন্তু ভলিউমে কোনো চেঞ্জ হওয়া যাবে না আর কি, মানে অর্থাৎ সলিউশনটা যখন আইডিয়াল তখনই তুমি শুধুমাত্র এটা লিখতে পারবে। মানে আমি যখন এইটা লিখছি আর কি, মানে এই যে ইকুয়েশনগুলো লিখছি আর কি, হ্যাঁ, সেইগুলো কিন্তু সবার জন্য ভ্যালিড আর কি, শুধু অ্যাডিটিভিটি রুলটা স্যাটিসফাইড হতে হবে, সেটা তোমার মাথায় রাখতে হবে এইটা। আর এখানে অ্যাট দ্য সেম টাইম যে ভলিউমটা দিয়ে ভাগ করছে এটা কন্টেনারের ভলিউম, তাহলে নাম্বার অফ মোলসকে কন্টেনারের ভলিউম দিয়ে ভাগ করলে কনসেন্ট্রেশন সেইরকম ভাবে চাইলে তুমি লিখতেই পারো। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো আজকে আমি যে যে জিনিসগুলো কভার করব বলেছিলাম আজকে কভার করতে পেরেছি। আমার আরো দুটো প্রবলেম করার দরকার আছে, আমি প্রবলেমগুলোকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, পরের দিন আমরা করব। আমার কি কি জিনিস কভার করার কথা ছিল আজকে, দেখো সেই সব জিনিসগুলো আমার কভার হলো কিনা। একটা হচ্ছে কনসেপ্ট অফ কেমিক্যাল পোটেনশিয়াল, সরি একটা হচ্ছে কনসেপ্ট অফ কেমিক্যাল পোটেনশিয়াল, ফিজিক্যাল সিগনিফিকেশন অফ কেমিক্যাল পোটেনশিয়াল, সেক্ষেত্রে এসকেপিক টেন্ডেন্সি সেটাকে ভালো করে বলা। আচ্ছা, ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স আমি ডিরাইভ করেছি, পরে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, কেমিক্যাল পোটেনশিয়াল বিভিন্ন ফর্মে আমি এক্সপ্রেস করেছি, অ্যাডিটিভিটি রুলটাকে বলেছি, গিভস নেম ইকুয়েশনটাকে বলেছি। আচ্ছা, এবারে 16 কলা পূর্ণ হতো যদি আরো দুটো প্রবলেম আমি করতে পারতাম, সেটাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। এটা তোমাদের একটু নিজে নিজে একটু কাজ করা শিখতে হবে আর কি। দুটো প্রবলেম আমি দেব, যেটা পরীক্ষায় কিন্তু আসে। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে আমি জাস্ট সো দ্যাট বলে লিখছি, সো দ্যাট 1 নম্বর তুমি পার্শিয়াল মোলার ভলিউম সেটাকে তুমি লিখতে পারো ডেল মিউ আই বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড এনজেস, এইটা যেখানে যেটা হচ্ছে তোমার 1 2 3 সবাই থাকতে পারে। আর 2 নম্বর হচ্ছে আইগেনস্পেসিসের তোমার করসপন্ডিং পার্শিয়াল মোলার এন্ট্রপি যেটা, সেটাকে তুমি লিখতে পারবে মাইনাস ডেল মিউ আই বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট, এটা হচ্ছে পি কনস্ট্যান্ট থাকবে, পি এনজেস যেখানে যেটা হচ্ছে তোমার 1 2 3
সমস্ত পিসিস গুলো। সেটা 1 নম্বর কোশ্চেন, প্রবলেম 1। এইটা আমি জাস্ট বাড়ির জন্য করতে দিচ্ছি। আর প্রবলেম 2 হচ্ছে, দেখো আমি তোমার অ্যাডিটিভিটি রুলটাকে ডিরাইভ করলাম, এবং অ্যাডিটিভিটি রুলটা একদম ফিজিক্যাল ইনটিউশন থেকে ডিরাইভ করলাম। এরকম বললাম যে কন্টেনারটা পুরো ফাঁকা ছিল, তখন তোমার গিভস এনার্জিটা 0 ছিল। এবার কন্টেনারে তুমি জাস্ট প্রত্যেকটা পিসিস অ্যাড করছো, তাহলে গিভস এনার্জি ভ্যালুটা জি হচ্ছে। হ্যাঁ, এবং সেইখান থেকে তুমি অ্যাডিটিভিটি রুলটাকে ডিরাইভ করলে। আচ্ছা, সেই অ্যাডিটিভিটি রুলটাকে আর এক রকম করে ডিরাইভ করা যায়, যেটা হচ্ছে তোমার ওই অয়েলার্স থিওরেমটাকে কাজে লাগিয়ে আর কি। তাহলে আমি এইখান থেকে কতগুলো কোশ্চেনের একটা কম্বিনেশন দিচ্ছি আর কি। 1 নম্বর যে পার্টটা কোশ্চেনের, মানে মানে এ পার্ট বা 1 নম্বর পার্ট তুমি যাই বলো না কেন আর কি, সেটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস ফাংশন বলতে কি বুঝছো, হোয়াট ডু ইউ মিন বাই homogeneous what do you mean by a homogeneous function of degree n? এইটা বলতে তুমি কি বুঝছো সেটা। 2 নম্বর হচ্ছে অয়েলার্স থিওরেম। হোমোজিনিয়াস ফাংশনের একটা থিওরেম আছে, অয়েলার্স থিওরেম, যে স্টেট and prove Euler's theorem for a homogeneous function। এইটা আমি 2 নম্বর পার্ট দিলাম। এবং এই দুটো ম্যাথমেটিক্যাল ট্রিক্স যদি তুমি জানো, তাহলে অ্যাডিটিভিটি রুলটা তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবে। সেটাই আমি জাস্ট বলছি, ডিরাইভ additivity rule from the Euler's theorem। অ্যাডিটিভিটি রুলটাকে তোমাকে জাস্ট অয়েলার্স থিওরেম থেকে বের করতে হবে। মানে তুমি দেখবে যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টি এটা নাম্বার অফ মোলসের সঙ্গে যেহেতু প্রপোর্শনাল, নাম্বার অফ মোলসের সঙ্গে যদি প্রপোর্শনাল হয়, তাহলে ইটস এ হোমোজিনিয়াস ফাংশনস অফ, মানে গিভস এনার্জি, হেলমহোল্টজ এনার্জি, সবাই তারা একটা হোমোজিনিয়াস ফাংশনস অফ ডিগ্রি, হোমোজিনিয়াস ফাংশনস অফ অ্যামাউন্ট আর কি, যার অর্ডারটা হচ্ছে 1 আর কি, মানে যেখানে ডিগ্রিটা হচ্ছে 1। এবার তুমি জাস্ট অয়েলার থিওরেম থেকে কাজে লাগিয়ে তুমি অ্যাডিটিভিটি রুলটাকে জাস্ট বের করে ফেলতে পারো। তাহলে এই দুটো প্রবলেম আমি তোমাদের দিলাম। তাহলে আজকে হচ্ছে তোমার বেসিক্যালি, মানে আমি লিখে দিচ্ছি, end of lecture 2। থ্যাংক ইউ, লিখে দেব। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখন পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, তাতে কারো যদি কোথাও কিছু অসুবিধা থাকে তো বলে না। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি ওই যে ফান্ডামেন্টাল 4টে ইকুয়েশন ওপেন সিস্টেমের জন্য করলেন, তারপর যে 6টা আইডেন্টিটি বের করলেন না, ওটা একবার একটু বলে দেবেন, ওই কোনটার সাথে কোনটা ইকুয়াল করলেন? না, ওই তো এ বি সি ডি, তাই তো 4টে ইকুয়েশন লিখলাম। হ্যাঁ স্যার। তাহলে এবার 4টে করে ইকুয়েশন থেকে এ এর সঙ্গে বি সমান করো, এ এর সঙ্গে সি সমান করো, এর সঙ্গে ডি সমান করো, বি এর সঙ্গে সি সমান করো, বি এর সঙ্গে ডি সমান করো, আর সি এর সঙ্গে ডি সমান করো। তাহলে কি হবে? তাহলে তোমার 6টা ইকুয়েশন পেয়ে যাবে। বুঝতে পারলে না? স্যার নিজান স্লাইডটা একটু দেখ। এই তো, এই দেখো। হ্যাঁ স্যার। এই তো, এখানে তুমি এ ইকুয়াল টু বি লেখো। এ ইকুয়াল টু বি করলে কি হবে? এইটা ইকুয়াল টু এটা হয়ে যাবে, সেটা আমি প্রথমে লিখেছি। তারপরে এ ইকুয়াল টু সি লেখো, তাহলে এইটা ইকুয়াল টু এটা হবে, আমি তারপরে লিখেছি। তারপরে তুমি লিখবে এ ইকুয়াল টু ডি করো, তারপরে চলে এসো বি ইকুয়াল টু সি, তারপরে বি ইকুয়াল টু ডি, আর শেষেরটা হচ্ছে সি ইকুয়াল টু ডি। আমি শেষেরটাও লিখে দিয়েছি সি ইকুয়াল টু ডি করে। বাকিগুলো একই রকম বলে আমি আর লিখে দিইনি। বুঝতে পারলে? এরকম ইকুয়াল লিখছেন কি করে স্যার? এই যে দুজনেই তো মানে লেফট হ্যান্ড সাইডে তো কেমিক্যাল পটেনশিয়াল তারা, তাহলে এটাও কেমিক্যাল পটেনশিয়াল, এটাও কেমিক্যাল পটেনশিয়াল, তাহলে এইটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা হয়ে গেল। এবার ঠিক আছে। ঠিক আছে।